সকলে গুড ইভিনিং। আমরা আজকে পরিমিতির লাস্ট পার্ট করব। তার আগে বলো সাউন্ড সব ঠিকঠাক রয়েছে কিনা আমার প্রত্যেকে বলো। দেখো আমরা পরিমিতি প্রায় মোটামুটি 10 থেকে 12খানা ক্লাস করলাম সব দিয়ে, 2D এবং 3D, তার বেশি মনে যত সম্ভব। তো আজকে আমরা যেরকম করে হোক এক্সাম ওরিয়েন্টেড যেগুলো রয়েছে আমরা পরিমিতি কিন্তু কমপ্লিট করবো আজকে, ঠিক আছে? তো সাউন্ড সব ঠিকঠাক রয়েছে আমাকে বলো। এবং আগের দিন আমরা কোশ্চেন নাম্বার 76 পর্যন্ত গেছিলাম, আবার বেশি প্রশ্ন নেই, 7-8টা প্রশ্ন যত সম্ভব রয়েছে। তো সেইগুলো কমপ্লিট করার পরে আজকে কিন্তু আমি তোমাদের অ্যাভারেজ সেটা কিন্তু ধরবো, কনসেপ্ট বুঝিয়ে দেবো আজকেই। অ্যাভারেজ আমরা খুব তাড়াতাড়ি কিন্তু আমাদের কমপ্লিট করতে হবে, ঠিক আছে? তারপর প্র্যাকটিস। তো 76 পর্যন্ত হয়েছিল, তারপরের থেকে কিন্তু আমি শুরু করে দিচ্ছি। ক্লিয়ার? আচ্ছা, আমাদের এই পর্যন্ত হয়ে গেছিল আমাদের আগের দিন, তাই তো? এই পর্যন্ত আমাদের হয়ে গেছিল, আমরা তারপরের থেকেই করবে। একটা পোর্শন বাদ গিয়েছিল, সেটা পরে অ্যাড করা আছে, ঠিক আছে? ফার্স্ট টাইমের কোশ্চেন। কোশ্চেন নাম্বার 77 এর অ্যান্সার কি হবে আমাকে একটু বলে দাও তোমরা প্রত্যেকে। দেখো একটা কি বলেছে এখানে, একটু ভালো করে বোঝার চেষ্টা করবে। একটা আয়তাকার কাগজের টুকরো 50 সেন্টিমিটার লম্বা এবং 22 সেন্টিমিটার চওড়া রয়েছে, মানে এটাকে এরকম বলা রয়েছে। এরকম একটা কাগজের টুকরো রয়েছে, ভালো করে বুঝবে কিন্তু, ঠিক আছে? এই কাগজটা যার লম্বা রয়েছে 50 সেন্টিমিটার, ভালো করে বোঝো, 50 সেন্টিমিটার, এবং চওড়া রয়েছে 22 সেন্টিমিটার। এটা এবার এই কাগজটা পোস্ত বরাবর, মানে এটাকে এরকম ভাবে ভাঁজ করবে, রোলিং করবে। তো রোলিং যদি করে অ্যাকচুয়ালি এটা যে তৈরি হবে, ভালো করে বুঝবে, খুব সুন্দর কোশ্চেন ওইগুলো। তোমাকে পরিমিতির কনসেপ্ট বুঝতে হবে, নাহলে যতই প্রশ্নই করাই পারবে না, কনসেপ্ট বুঝলে নিজেই করতে পারবে। তো এটা তৈরি হলো এইরকম একটা রোলিং পেপার, লম্বার কোনো চেঞ্জ হবে না এটা, এবং এই 22 সেন্টিমিটারে এখানে চলে আসলো, এবং এটা হয়ে গেল পরিধি। এটা তো একটা বৃত্ত, ইয়েস বৃত্ত, তার মানে বলতেই পারি স্যার এই 2πr, কারণ বৃত্তর পরিধি মানে 2πr, এবং এটা সমান সমানই পরিষ্কার 22 বলে দিয়েছে। তাহলে 2 এখানে পাই মানে 22/7, এবং এখানে আর এর মান যদি আর হয় তাহলে রেডিয়াস অবশ্যই এখানে বের করব আমি। তাহলে 22/22 কাটলে এখানে 2r সমান 7 যদি হয়, তাহলে আর এর মান কিন্তু 7/2 হবে। তোমরা কি এই পর্যন্ত বুঝতে পেরেছো? আর এর মান 7/2। তাহলে চোঙের যে আয়তন, চোঙের আয়তন বের করবে কিভাবে? চোঙের আয়তন অবশ্যই যে আমরা বের করব, চোঙের যে আয়তনের ফর্মুলা হচ্ছে পাই আর স্কয়ার এইচ, তার ভলিউম ইজ ইকুয়াল টু পাই আর স্কয়ার এইচ। তো অবশ্যই এটা পাই আর স্কয়ার এইচ করে উত্তর চলে। তার আগে বলে দিই উত্তর তোমরা বুঝে গেছো উত্তর কি হবে জানো? ভলিউমের মধ্যে সবসময় পাই মানে 11 থাকবে, উত্তর অবভিয়াসলি 11 মাল্টিপল হবে। তো এখানে 4 সম্ভবই নয়, 4 এটা সম্ভবই নয়, 3 এটা সম্ভব, উত্তর অবভিয়াসলি বি হবে উত্তর। আমি অঙ্ক করে নিয়েছি, বাট কনসেপ্ট হচ্ছে এটা। তো পায়ের মান হচ্ছে 22/7, আর স্কয়ার মানে হচ্ছে 7/2 ইন্টু 7/2 পাই আর স্কয়ার, এবং এইচ এর মান পরিষ্কার বলে দিয়েছে যে হাইট তোমার এখানে অ্যাকচুয়ালি এটাই তোমার হাইটের কাজ করছে, লম্বাটা। ইয়েস, তার মানে এখানে যেটা রয়েছে এইচ মানে তোমার রয়েছে এখানে 50। ওকে, তাহলে সেই হিসাবে তোমার উত্তর যেটা বেরোনোর কথা, দেখো এখানে 7 দিয়ে অবশ্যই 7 কাটবে, 2 দিয়ে কাটবে 11, আর 2 দিয়ে কাটবে এখানে 25। ওকে, তো 7 5 7 35, 7 14 15 17, 17 সাথে যখন 11 গুণ করবে, তো অবশ্যই উত্তর যেটা হবে সেটা অপশন বি হবে রাইট অ্যান্সার। বোঝা গেছে? ক্লিয়ার সবার? ভালো করে একটু বোঝার চেষ্টা করবে, ঠিক আছে? আমি আজকে পরিমিতি কমপ্লিট করবো যেগুলো এক্সাম ওরিয়েন্টেড, কারণ অনেক দিন আমরা হলো। দেখো 2Dর মোটামুটি 80-90খানা কোশ্চেন করা, 3Dর মোটামুটি 80-25খানা কোশ্চেন করা, 4টেখানি ব্যাপার নয়। আলটিমেট তোমাকে কনসেপ্ট বুঝে তোমাকে বাড়িতে প্র্যাকটিস করতে হবে। আমি যতটা পেরেছি 2D 3D অনেকটাই টানা হয়েছে, অনেকটাই, ঠিক আছে? এই পর্যন্ত কি বোঝা গেছে প্রত্যেকে? বলো একবার। হয়েছে? নিলাম, বোঝা গেছে?
আমি আবারও বলছি, হয়তো হ্যাঁ পুলিশের পরীক্ষা আসবে না, বাট এটা এইগুলো তোমাকে বুঝতে হবে, ঠিক আছে, এইগুলো তোমাকে বুঝতে হবে। চলো নেক্সট কোশ্চেন আমি করব, কোশ্চেন নাম্বার 38, একদমই নিলম নয়। প্র্যাকটিস করো, প্র্যাকটিস করে সব ভালো মনে হবে, দেখো খুব সহজ মনে হবে, খালি ফর্মুলাগুলো একটু মনে রাখতে হয়, ঠিক আছে, না তুমি পারবে না প্রথমে এটা। দেখো এখানে একটা আজকে শেষ করে দাও, আর 4-5টা 6-7টা প্রশ্ন আছে সব দিয়ে, ঠিক আছে। আমি প্রিজম এবং প্রাইভেট থেকে প্রশ্ন আসে না, আমি এখন করাচ্ছি না, আমি আজকে এবারে শুরু করে দেবো। যদি প্রিজম প্রাইভেট তোমরা বলো তাহলে আমি নেক্সট একটা ক্লাস করে দেবো, বাট আমি আজকে অ্যাভারেজ শুরু করব, কারণ ফটাফট করে আমি টার্গেট রেখেছি আমার প্রত্যেকটা ব্যাচ 1.5 থেকে 2 মাসের মধ্যে পুরো কমপ্লিট করে দেওয়ার, ঠিক আছে। দেখো এখানে একটা বৃত্তাকার চোঙের ব্যাসার্ধ 10.5 সেন্টিমিটার, যদি এর বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল, ভালো প্রশ্ন, খুব সুন্দর প্রশ্ন। বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল দেখো, প্রথমত চোঙের আয়তন আমরা কি জানি স্যার, পাই আর স্কোয়ার এইচ। এটা হচ্ছে চোঙের ভলিউম, ভালো করে বুঝবে, ভলিউম হচ্ছে পাই আর স্কোয়ার এইচ। এবারে চোঙের ভূমির ব্যাসার্ধ এটা, এর বক্রপৃষ্ঠ, আচ্ছা বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল হচ্ছে 2 পাই আর এইচ, তাহলে 2 পাই আর এইচ, এবং এর সাথে যদি আমি আর একটা এটা এইচ এবং আর একটা যদি গুণ করি, তাহলে দেখা গেলে এটা হচ্ছে কার্ভ সারফেস এরিয়া, কার্ভ সারফেস এরিয়া, তার সাথে সাথে যদি আমি আর গুণ করি এবং এই আর কে যদি 2 দিয়ে ভাগ করে দিই, তাহলে কি হয় বুঝতে পারছো? এই 2 কে যদি 2 দিয়ে ভাগ করে দিই তাহলে অ্যাকচুয়ালি হয়ে গেল পাই আর স্কোয়ার এইচ। বাহ, লাভলি। এখান থেকে একটা কনসেপ্ট বেরোলো যে কার্ভ সারফেস এরিয়াকে যদি আমি রেডিয়াসের সাথে গুণ করে 2 দিয়ে ভাগ করে দিই তাহলে পড়ে থাকে ভলিউম। এই কনসেপ্টে দেখো কত সুন্দর করে, তাহলে আমি সেটাই তো করব এখানে। কার্ভ সারফেস এরিয়া মানে আমার স্যার কি 2 পাই আর এইচ, ভালো করে বুঝবে। আচ্ছা 2 পাই আর এইচ, আমি এখানে পুরোটা লিখি 2, দেখো তার মানে আমি এটা অ্যাকচুয়ালি এটা করি, আর কিছু করার দরকার নেই। তাহলে আমি এটা করি, পায়ের জায়গায় পাই বসালাম 22/7, আর এর জায়গায় 10.5 বসালাম। স্যার এইচের জায়গায় কত বসাবো? ও ভাই একদমই সহজ তাহলে ভাই, তাহলে এখানে আমার পরিষ্কার পরিষ্কার 2 পাই আর এইচ তো বলেই দিয়ে, তাহলে এই যে না না ভালো করে বুঝবে, এটা হচ্ছে পৃষ্ঠের বক্রপৃষ্ঠের ক্ষেত্রে 2 পাই আর এইচ। দেখো আমি তার মানে স্যার এই 2 অ্যাকচুয়ালি ফর্মুলা বলবো 2 পাই আর এইচ, এর সাথে আর গুণ করবো এবং যা হয় সেটাকে 2 দিয়ে ভাগ করে দেবো। তোমাকে এটাই করতে হবে, যে তোমার ডেটা দিয়ে দিয়েছে, তাহলে আমি এরকম ভাবে করতাম। তাহলে এখানে পৃষ্ঠের ক্ষেত্রফল 792 বলে দিয়েছে এবং এর সাথে ব্যাসার্ধ হচ্ছে 10.5 এবং এটাকে আমার 2 দিয়ে করতে হবে ভাগ, জাস্ট তোমার এইটুকু করতে হবে এই কনসেপ্ট অনুযায়ী। তাহলে এখানে 39 দুগুণে 78, 6 দুগুণে 12, তার মানে তোমাকে এটা করতে হবে আর কিছুই নয়, ঠিক আছে। ওকে, তার মানে পরিষ্কার কথা স্যার কি 3960 10 দিয়ে গুণ করলে আর এর অর্ধেক যদি হয়ে যায় তাহলে 198, ওকে 198, তো 198 কিন্তু যোগ হয়ে যাবে, তাহলে 8 9 6 15 10 11 4 4158 হবে উত্তর। অপশন নাম্বার ডি হবে রাইট। খুব সুন্দর পারা কোশ্চেন, ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন, অপশন নাম্বার ডি, ঠিক আছে। যদি দেখো আমি পুরো কনসেপ্ট বুঝিয়ে দিয়েছি, বাট কনসেপ্ট হচ্ছে তোমার বক্রপৃষ্ঠের ক্ষেত্রফলের সাথে রেডিয়াস গুণ করে তাকে 2 দিয়ে ভাগ করে দিতে হবে, উত্তর এটাই। বলো ক্লিয়ার? হ্যাঁ, ডি হবে রাইট অ্যান্সার। সবাই কি বুঝতে পেরেছো? না আমি আবার বোঝাবো সেটা বলো। একদমই সুপ্রিয়া, কেমন হচ্ছে অঙ্কের প্র্যাকটিস একবার বলো, বাড়ি বসে কি করছো, প্র্যাকটিস করছো তো সবাই? হ্যাঁ বলো। পরিষ্কারভাবে বুঝতে পারছো সবাই? একটু কমেন্ট করতে হবে, নাহলে আমি বোঝাবো, বাট বুঝতে তো হবেই। ওকে, নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 79, বলো তো দেখি। দেখো 84 সেন্টিমিটার লম্বা একটা চোঙ ইস্পাত দিয়ে তৈরি, এর বাইরের এবং ভেতরের ব্যাস, আচ্ছা একটা চোঙ বলেছে, ভালো করে বুঝবে। আমি ছবিটা আহ চোঙ বলে তাই তো, চলো এটা চোঙ ও সিলিন্ডার,
বাংলা মানে উল্টে গেছে, তার 1 মিনিট। সিলিন্ডার, কি ব্যাপার? এটা হচ্ছে একটা সিলিন্ডার, ভালো করে বুঝবে। আগের দিন বলেছিলাম যে এটা হচ্ছে কি আমার রেডিয়াস, এবং এটা হচ্ছে আমার রেডিয়াস, এটা হচ্ছে হাইট। এবারে কথা হচ্ছে এটা তো বাইরের রয়েছে, আর এটা কিন্তু ভিতরের রয়েছে, ভালো করে বুঝবে। এরকম করে আগের দিন কিন্তু বুঝিয়ে দিয়েছিলাম, ঠিক আছে? ভিতরেও কিন্তু আর একটা এরকম রয়েছে, এরকম। ওকে, এইবারে কথা হচ্ছে কি যে আয়তন কত? আচ্ছা, আয়তন আমরা আগের দিন আলোচনা করেছিলাম যে আয়তন হচ্ছে বড়টার যে আয়তন রয়েছে পাই আর স্কোয়ার এইচ থেকে আমি ছোটটার যে আয়তন পাই আর স্কোয়ার এইচ যদি বাদে, তাহলে তো উত্তর চলে আসবে। তাহলে এখানে যেটা হাই লম্বা বলতে এখানে 84, হাইট বোঝায়, তাহলে পাই আর, দেখো এখানে পাই এইচ অ্যাকচুয়ালি কমন যাবে, পাই এইচ যদি কমন যায় অ্যাকচুয়ালি এখানে আর প্লাস আর, আর মাইনাস আর তোমার পড়ে থাকবে, এবং এটা করলে তোমার আয়তন চলে আসবে এখানে। এখানেও 11 মাল্টিপল অবভিয়াসলি উত্তর হবে, এবং 11 মাল্টিপল দেখো 2 1 3 প্রথম এটা রয়েছে 10 রয়েছে, সব করে রয়েছে, বেশিরভাগই রয়েছে। হ্যাঁ, 4 5 9, হ্যাঁ সব করে রয়েছে, আর ফাঁসিয়ে দিয়েছে। চলো যাই হোক, পাই বলতে এখানে 22/7, এবং এইচ এর ভ্যালু কত স্যার? হাইট মানে এখানে তোমার 84 মিটার লম্বা, যদি কত রয়েছে এখানে, এই যে হাইট, ওকে 84, এখানে আর প্লাস আর, তাহলে 10 আর 8 যদি করি এখানে 18 হবে। ও সরি, ব্যাস রয়েছে এখানে, ব্যাস, তাহলে এটা 5 হয়ে যাবে, এটা কিন্তু 4 হয়ে যাবে, ঠিক আছে? তাহলে এখানে দেখো একবার 9 হয়ে যাবে, আর এখানে 1 হয়ে যাবে, প্রথমত এটা। এবার যখন কাটাকাটি করবে 7 12 84, ওকে। এবারে 9 12 108, 108 এর সাথে 216, 216 সাথে যদি 11 গুণ করো তাহলে 6 1 7 2 1 3 এটা হবে। এবং এটা যদি হয় আমার, দেখো এখানে কিউবিক মিটারে বলেছে, তার মানে অবশ্যই 10 টু দি পাওয়ার -3, তার মানে অবশ্যই এখানে 1000 ভাগ করলে তাহলে উত্তর হয়ে যাবে কত? 2.376, কারণ এখানে এই হিসেবে উত্তর বের করতে বলে 10 টু দি পাওয়ার -3, তার মানে অবশ্যই 1000 ভাগ করতে বলেছে, এবং সেই উত্তর বের করতে বলেছে, ঠিক আছে? তাহলে উত্তর কি রয়েছে এখানে হচ্ছে 2.376 হবে রাইট অ্যান্সার। ভালো প্রশ্ন ছিল, ওকে। দেখো ক্লিয়ার সবার? বলো প্রত্যেকে। মিঠুন, নীলাভ এবার বুঝতে পেরেছো? সুরজিৎ, একদমই তাই। তো অপশন বি হবে রাইট অ্যান্সার। সেন্টিমিটার ছিল, আমি মিটারে করব, তো অবশ্যই আমাকে, এবং এখানে বলেও দিয়েছে যে 10 টু দি পাওয়ার -3 কিউবিক মিটারে তুমি প্রকাশ করো, তাহলে উত্তর এটাই, ব্যাস। তুমি এটা তোমার মতন করে তোমার স্টাইলে গুণ করবে, আমি আমার মতন করে গুণ। আমি কি করলাম জানো? 9 12 108, এখান থেকে 2 নিলাম, 216, 11 পরে থাকলে 11 সাথে যে কোনো নাম্বার গুণ করা সহজ বেশি, 6 6 1 7 2 1 3 আর 2 2, তাহলে এটা হয়ে এলো। এটা বের করতে বলে তাহলে শূন্য এখানে, মানে পয়েন্ট এখানে নিয়ে চলে আসলাম। হয়েছে আবার, একটু প্র্যাকটিস করতে, না হলে হবে না এগুলো। হ্যাঁ, এগুলো কঠিনই মনে হবে তোমাদের কাছে। এবার এগুলো ভয়ে দেখো, স্টুডেন্ট দেখো অবস্থা কেমন, এই ভয়ে ক্লাসই করে না, কিন্তু সহজ জিনিস এইগুলো, তোমাকে বুঝতে হবে, ভাবতে হবে অন্যরকম ভাবে। কোশ্চেন নাম্বার 8, আমরা 3Dর 80খানা কোশ্চেন করলাম, এটা কম নয়, ঠিক আছে? এটা কিন্তু কম না, 80খানা কোশ্চেন। দেখো একটা চোঙের, তাহলে 2D এবং 3D মিলে না হলে 60 থেকে 70টা প্রশ্ন তোমাদের প্র্যাকটিস হলো, মানে কর্ণ হলো। একটা চোঙের উচ্চতা তার ব্যাসের, দেখো ব্যাসের বলেছে, আচ্ছা ব্যাসের 2/3, আচ্ছা ব্যাসের আমি 3 ধরবো না, আমি ধরলাম তার ডায়ামিটার বা ব্যাস ধরলাম 6x, তাহলে তার হাইট হয়ে গেল 2/3, তাহলে 6x এর তোমার 2/3 যদি করি 4x হয়ে যাবে। এটা হাইট যদি হয় তাহলে রেডিয়াস কত হয়ে যাবে? রেডিয়াস হয়ে যাবে এটার অর্ধেক 3x, কোনো ডাউট না। এবারে এর আয়তন 4 সেন্টিমিটার ব্যাসার্ধের একটা গোলকের আয়তনের সমান। আচ্ছা এর যে আয়তন, তার মানে পাই আর স্কোয়ার এইচ, অ্যাকচুয়ালি পাই বলতে আমি বলে দিই এটা পাই আর স্কোয়ার এইচ, এবং এটা সমান সমান বলেছে 4/3 পাই আর কিউ, কারণ এখানে বলেছে একটা গোলকের, তো 4/3 পাই আর কিউ। ভালো করে, পায়ের মান তো কনস্ট্যান্ট, পাই পাই তো অবশ্যই কাটবে, তাহলে আর বলতে এখানে রয়েছে 3x, ওকে। তার মানে স্যার এখানে হয়ে যাবে তোমার 9x², আর এইচ এর মান পরিষ্কার বলে দিয়েছে কত স্যার? 4x। আর এখানে দেখো কি বলে, চোঙের বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল। আচ্ছা তাহলে এখান থেকে আমি বের করি, ভালো করে বুঝবে, 4/3, এখানে আর এর ভ্যালু কত রয়েছে স্যার? আর মানে এখানে পরিষ্কার বলে দিয়েছে এর আয়তন 4 সেন্টিমিটার ব্যাসার্ধের একটা গোলক, তাহলে এখানে 4 3 বার বসাও, ওকে।
এইবার তোমাকে কি করতে হবে, কাটাকাটি করতে হবে। এইবার তোমাকে এই 4-এর সাথে এই 4 কাটলাম, ঠিক আছে। আর কি কাটবে ভাই, এখানে এক্স রয়েছে, তার মানে 9x³ রয়েছে, ভালো করে বুঝবে। এটা এই পাশে চলে আসে 27x³ করে দিই আমি, ওকে, 27x³ করে দিলাম। আর এটা কিন্তু দেখো এখানে আমি এটাকে এরকমভাবেই করে দিই, 4 গুণিত 4 গুণিত 4। তাহলে অ্যাকচুয়ালি এক্স এর মান হয়ে যাবে 3টে 4 মানে একটা 4, আর 27 মানে 3টে 3 মানে একটা 3। তো এক্স এর মান 4/3 কিন্তু বেরিয়ে গেছে, ওকে, একদমই তাই। এবারে কথা হচ্ছে চোঙের বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল, তার মানে বক্রপৃষ্ঠের ক্ষেত্রফলের হচ্ছে আমরা জানি 2πr/h, 2πr/h। তাহলে পায়ের মান জানি, আর এর মান আমাকে বের করতে হবে স্যার, আর এর মান 3x, ভালো করে বুঝবে। এবং এক্স এর মান আমার 4/3 বলেছে, তাহলে উত্তর কাটাকাটি করলে অ্যাকচুয়ালি এটা কিন্তু 4 হয়ে গেল ভাই, এটা কিন্তু 4 হয়ে গেল। আর এইচ এর মান যদি বের করি এখানে 4x যদি হয়, এক্স এর মান কিন্তু আমার 4/3, তাহলে 16/3। তার মানে এটা হয়ে গেল 16/3। তাহলে অঙ্ক দেখো এবার যদি আমি করি যে 2 এর মান 2, পায়ের মান 22/7, আর এর মান হচ্ছে 4, আর কি স্যার, আচ্ছা এখানে না পায়ের মান ভাঙেনি, তো পায়ের মান যদি না ভাঙে তো আমি এটাকে পাই রেখে দিই, সব থেকে ভালো হবে এটা পাই রেখে দিই। 2π, আর এর মান 4, আর এইচ এর মান কত স্যার, এইচ এর মান 16/3। তাহলে 64 দুগুণে 128 পাই, 128 পাই ডিভাইড বাই 3 হবে রাইট আনসার। দেখো এইগুলো না তাড়াহুড়ো করে লাভ নাই, প্রথমত এটা, এইগুলো তোমাকে তাড়াহুড়ো করলে তুমি পারবে না, ঠিক আছে, এইগুলো তুমি তাড়াহুড়ো করলে পারবে না। এবারে কথা হচ্ছে স্যার একদমই হ্যাঁ, এখানেও তুমি খুব কঠিন স্যার, ওরে বাবারে, হ্যাঁ ভাই একটু তো কঠিন করতে হবে, সবসময় হালকা করলে হবে। দেখো এখানেও যখন চোঙের বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল 2πr/h, এই পায়ের মধ্যে 11, মানে উত্তর তো 11 থাকবেই থাকবে। তো 11 মাল্টি থাকলে দেখো এটা সম্ভব না, এটা সম্ভব না, এটা দেখো একটা 11 মাল্টিপল আছে, করে যাওয়া যায়। তোমাকে অনেক অনেক পরিমাণে প্র্যাকটিস করতে হবে, কিন্তু কনসেপ্ট, এত কনসেপ্ট হচ্ছে এখানে। আমরা সহজ প্রশ্ন করি কিন্তু একটু কঠিন কঠিন প্রশ্ন তোমাকে করতে হবে, না হলে ব্রেন কিভাবে কাজে লাগাবে তুমি, হয়েছে? ক্লিয়ার সবার? স্বপন বর্মা আরেকবার করো ভাই। দেখো আমরা ভলিউমটা, একটা চঙের ভলিউম হচ্ছে এটা এবং একটা স্পিয়ারের ভলিউম হচ্ছে এটা। তাহলে এখান থেকে পাই পাই এর মান তো কনস্ট্যান্ট, একই জিনিস, কাটাকাটি হলে দেখো এখানে আমি ধরে নিয়েছি ডায়ামিটার মানে ব্যাস হচ্ছে 6 যদি হয়, তাহলে তার হাইট কত হবে, এই 6-এর 2/3 মানে 4x, এবং আর হচ্ছে 3x, ওকে। তো এখান থেকে আমি দেখো এই যে পাই আর স্কোয়ার এটা সমান সমান এটা করলাম, তাহলে এখান থেকে যে গুণ গুণ করে যে মানগুলো বসলাম, আর এর মান 3x, তাহলে 9x হয়ে গেল, এইচ এর মান 4x, তো এরকম করে কাটাকাটি করে এখানে x এর মান হয়ে গেল মানে 4/3। x এর মান যখন 4/3 বেরোচ্ছে, চোঙের বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল 2πr/h বের করতে বলেছে, তাহলে 2 এর জায়গায় 2, পায়ের জায়গায় বসাবো না আমি, কারণ পায়ের মান রয়েছে, এবং আর এর মান 3x। দেখো 3x কে ভাঙাভাঙি করে 3, আর x এর মান 4/3, তাহলে 4 হয়ে গেল, তার জন্য এখানে 4। আর আর এর মান তোমার এইচ এর মান 4x, 4, আর এক্স এর মান 4/3 মানে 16/3 দিয়ে গুণ করে দিলাম। একটু কঠিন লাগবে প্রথম প্রথম, বাট আস্তে আস্তে যখন প্র্যাকটিস করবে তখন ঠিক তো হবেই আশা করছি, ঠিক আছে। তোমার একটু যদি স্বপ্ন বড় দেখো, তোমাকে এই টাইপের প্রশ্ন তো করতেই হবে, ওড়াতে হবে সেকেন্ডের মাথায়। দেখো এবার আমি অ্যাকচুয়ালি ফার্স্ট টাইমের 2-3খানা প্রশ্ন আছে আমি করব, তারপর আমি শুরু করব আমাদের অ্যাভারেজ। প্রিজম এবং প্রাইমেট থেকে বেশি প্রশ্ন আসে, তার জন্য এটাকে আমি এখন বাদ রাখলাম, অনেকদিন হলো আমরা করছি, ঠিক আছে, ওখান থেকে বেশি প্রশ্ন আসে না, কিন্তু যদি পরে সময় হয় সেটা আমি করিয়ে দেবো, কোনো অসুবিধা নেই। কিন্তু আজকে আমরা অন্য কিছু শিখবো। ফ্রাস্টাম, আচ্ছা ফ্রাস্টাম আর কিছুই নয়, ভালো করে বুঝবে। ফ্রাস্টাম হচ্ছে এটাই, যে এটা একটা কোণ যদি হয়, ফ্রাস্টাম হচ্ছে এটা হচ্ছে একটা কোণ, ওকে, এটা হচ্ছে কোণ, যারা বিয়ে করেছে অবশ্যই এটা দেখবো অনেক চেনা জানা মনে হয়, যে কোণ হচ্ছে এটা হচ্ছে তোমার আহ এটা হচ্ছে আমার রেডিয়াস, এটা হচ্ছে আমার হাইট, এবং এটা হচ্ছে স্ল্যান্ট হাইট বলা হয় এটাকে, ওকে, এল স্ল্যান্ট হাইট বলা বা তির্যক উচ্চতা বলা হয়ে থাকে। তো এটাকেই যদি আমরা দেখবে, ফার্স্ট টাইমের কাজ দৈনন্দিন জীবনে অনেক কিছু, অনেক, একটা গ্লাস, একটা গাবলা, অনেক কিছু যেটা রান্না করে বেশিরভাগ পাওয়া যায়, সেটা ফার্স্ট টাইমের উদাহরণ, আর কিছুই নয়। যদি আমি বলি যে এটা কি, এটা হচ্ছে একটা ফ্রাস্টাম, মানে তুমি এখানটা কেটে দিয়েছো, এখানটা কেটে দিয়েছো, ঠিক আছে, এখানটা, দাঁড়া এক মিনিট,
এখানটা তুমি অ্যাকচুয়ালি কেটে দিয়েছো এবং কেটে দিয়ে এটা উঠিয়ে নিয়েছো, এটাই হচ্ছে একটা ফ্রাস্টাম। একটা গ্লাস বলো, একটা যাই বলো, সব কিন্তু একটা ফ্রাস্টামের এক্সাম্পল। বোঝা গেছে কাকে বলে? তো ফ্রাস্টামের এটাই, এখানে ছোট দুটো রেডিয়াস বেরোবে, এখানে একটা রেডিয়াস বেরোবে, এখানে রেডিয়াস বেরোবে, এটা এখানে হাইটের কাজ করবে এবং এটা হচ্ছে স্ল্যান্ট হাইটের কাজ করবে। এটা কিন্তু রেডিয়াস হয়ে যাবে, বড় রেডিয়াস, এটা হচ্ছে ক্যাপিটাল আর হয়ে যাবে, এটা স্মল আর হয়ে যাবে, এটা হাইট হয়ে যাবে এবং এটাকে স্ল্যান্ট হাইট বলা হয়ে থাকে। ঠিক আছে, এটা তোমাকে বুঝে নিতে হবে। বোঝা গেছে আমি কি বলতে চাইছি? বলো প্রত্যেকে, বলো প্রত্যেকে। ক্লিয়ার সবার? যারা এনকাউন্টার ব্যাচে রয়েছে তোমাদের 2D 3D কমপ্লিট হয়ে গেলে শুধুমাত্র পাটিগণিত হবে, আর কিছু করতে হবে না তোমাদের। ঠিক আছে, আর দুই একটা যদি অ্যাডভান্স করতে হয় তোমাদের রেকর্ডের ভিডিও দেওয়া আছে, ওখান থেকে করবে। এরপরে তোমাদের পুরো অ্যারিথমেটিক চলবে এবং 1 মাসের মধ্যে কমপ্লিট করে দেওয়া হবে। ঠিক আছে, আমার কথা বুঝতে পেরেছো? এবার রকেটের বেগে যাবে ভাই, এইগুলো আমি তাড়াহুড়ো করতে পারি না, তাহলে তাড়াহুড়ো করলে তুমি এমনি বুঝতে পারবে না। চলো, এরপরে আমি একটু ফর্মুলাগুলো তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো, যখন স্ল্যান্ট হাইট বের করতে বলবে, এল মানে এল স্কোয়ার সমান, অ্যাকচুয়ালি এটা দরকার নেই আমার বেশিরভাগ ক্ষেত্রে, এখান থেকে বেশি প্রশ্ন গভীরে দেয় না। ওকে, তবুও এল স্কোয়ার সমান সমান, একটু আগে বললাম না যে ভালো করে বুঝবে, এটাকে স্ক্রিনশট নিয়ে নাও। যদি আমি এটা বের করতে যাই, এটা হচ্ছে স্ল্যান্ট হাইট, তাহলে অবশ্যই দেখো আমরা হাইট স্কোয়ার প্লাস অ্যাকচুয়ালি দুটো যে রেডিয়াস রয়েছে, তাহলে আর মাইনাস আর স্কোয়ার করতে, এখানে অ্যাকচুয়ালি এটাই হচ্ছে আর এর কাজ করে। যখন কার্ভ সারফেস এরিয়া বের করবে, মানে এই এটা এটা বাদ দিয়ে যদি এটা যদি কার্ভ সারফেস এরিয়া হয়, তাহলে যদি বের করতে হয় তখন পাই আর প্লাস আর, এটা এল হবে। আমরা জানি এটা কোণের কার্ভ সারফেস এরিয়া হচ্ছে পাই আর এল, এটাও সেটাই, কিন্তু এই আরটা ডবল হয়ে যাবে, আর প্লাস আর হয়ে যাবে। ঠিক আছে, টোটাল সারফেস এরিয়া কি হয়ে যাবে, এই পাই আর এল তো থাকবেই এবং এর সাথে এটার এরিয়া এবং এটার এরিয়া কিন্তু যোগ হয়ে যায়, পাই আর স্কয়ার এবং পাই আর স্কয়ার। ঠিক আছে, ঠিক আছে ভাই। আর ভলিউমটা খুব ইম্পর্টেন্ট, ভলিউমটা থেকেই প্রশ্ন তোমাদের রাখা হয়েছে যে 1/3 পাই, আর এই যে রেডিয়াসটা এটা তোমাকে করতে হবে আর স্কোয়ার, একটা ব্যাসার্ধর স্কোয়ার আর একটা ব্যাসার্ধ স্কোয়ার, তারপরে প্লাস করে দুটো তোমার ব্যাসার্ধের গুণফল ইনটু এইচ, অনেকটাই, এবং প্রশ্ন বেশিরভাগ আসে এখান থেকে, প্রশ্ন আসে ভলিউম। একটু কষ্ট তোমাদের হবে আমি জানি, কারণ এইগুলো তোমরা আগে করনি কোথাও, তো একটু কষ্ট তোমাদের করতে হবে। স্ক্রিনশট নিয়েছো, ইয়েস অন্য সেটা বলো। ভলিউম থেকে বেশি প্রশ্ন দেবে তোমাকে, ভলিউম থেকেই। তবুও কার্ভ সারফেস এরিয়া যদি পাই আর এল হয়, আমরা কোণের যদি হয়, তাহলে পাই এল একই থাকবে, আর এর জায়গায় আর একটা আর কিন্তু এখানে হয়ে যাবে, কারণ দুটো আর রয়েছে এখানে। টোটাল সারফেস এরিয়া কি, এটা তো থাকবেই, কিন্তু তার সাথে এই যে দুটো বৃত্তর তোমার এরিয়া কিন্তু যোগ হয়ে যাবে। এবং ভলিউম মানে হচ্ছে 1/3, দেখো আমরা জানি যে একটা কোণের ভলিউম হচ্ছে 1/3 পাই আর স্কোয়ার এইচ, তো 1/3 পাই এইচ তো থাকবে এবং আর স্কোয়ারের জায়গায় কিন্তু তোমার এটা তোমার করতে হবে। হয়েছে, লেখা হয়েছে, সূত্র দেখে আমার মাথা ঘুরছে, কি করবে আর। তার জন্য এগুলো অনেকের প্রতি অনেকের অনীহা, বাট আমার তো অ্যাজ এ টিচার হিসেবে আমাকে তো করাতেই হবে, তাই না? আর 2-3খানা প্রশ্ন একটু করে নাও, বলো। একটা ডান বৃত্তাকার শঙ্কু, একটা ফ্রাস্টাম, মানে একটা শঙ্কু থেকে একটা ফ্রাস্টাম তৈরি করা হয়েছে, যার উচ্চতা হচ্ছে 18 সেন্টিমিটার। বড় ভূমির ব্যাসার্ধ 25 সেন্টিমিটার এবং ছোট ভূমির ব্যাসার্ধ 20 সেন্টিমিটার। গলিয়ে তুমি পারবে, আমি জানি, এবার তুমি পারবে, এবং এগুলো হাই লেভেলের কোশ্চেন। দেখো, গলিয়ে মানে এর আয়তনের কথা বলেছে, একটা ছোট একটা গোলক তৈরি করা হলো 2 সেন্টিমিটার ব্যাসার্ধ। তুমি কি পারবে না অঙ্কটা? স্যার পারবো। এর ভলিউমের ফর্মুলা হচ্ছে, আমি একটু আগে বললাম যে এটার যে ভলিউম সেটা হচ্ছে 1/3 পাই ক্যাপিটাল আর স্কোয়ার প্লাস স্মল আর স্কোয়ার প্লাস আর প্লাস আর ইন্টু এইচ, তাহলে এটা হচ্ছে মোট ভলিউম। এখান থেকে তৈরি হবে কি, একটা গোলক, একটা গোলক তৈরি হবে, সেটা হচ্ছে গোলকের ভলিউম হচ্ছে 4/3 পাই এবং আর কিউব। আর কিউব মানে 2 সেন্টিমিটারের অর্ধেক, এটা তো ব্যাস, তাহলে ব্যাসের অর্ধেক হচ্ছে 1, তাহলে 1 কিউব তোমাকে করতে হবে। তুমি কি পারবে না? ইয়েস তুমি পারবে, আমি জানি। তাহলে এটা করলে কিন্তু উত্তর চলে আসার কথা, এবং উত্তর অবভিয়াসলি এটা করলেই আসবে, অবভিয়াসলি এটা করলে উত্তর আসবে। দেখো, প্রথমত আমি এই 3 অবশ্যই কেটে দিই, এই পাই পাই অবশ্যই কাটতে আমি বাধ্য। এখানে 1-এর মান কিছু নেই, আচ্ছা এখানে আমি এন বসিয়ে দিই, কারণ এটা আমার একটার ভলিউম, তাহলে নাম্বার অফ এন এর মান চলে আসবে। ঠিক আছে, এইবারে কথা হচ্ছে, দেখো এখানে আর এর স্কোয়ার মানে কি, আর মানে বড়টার ব্যাসার্ধ 25, তাহলে অ্যাকচুয়ালি এটা হয়ে যাবে 625।
স্মল আর কত স্যার, ছোট ভূমির ব্যাসার্ধ 20, 20 মানে 400 প্লাস আর 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 তার মানে 25 আর 20 যদি যোগ করো মানে গুণ করো এটা হয়ে যায় 500। আর এইচ এটা আমার যোগ করলে করতে হবে, তার মানে স্যার 900 600 কত স্যার 900 আর 600 1525। এই 1525 সাথে আমি হাইট যদি গুণ করে দিই আমার হাইট রয়েছে কত 18। ইয়েস ভাই। আর এটা সমান সমান রয়েছে 4 এখানে, আর এখানে রয়েছে এইচ তোমার বের করতে হবে, তাহলে এইচ সরি এটা এন এর মান, তো এন এর মান বের করে দাও। তুমি কি পারবে না? ইয়েস পারবো। দেখো আর কিছুই বাদ দিয়েছি আমি, আর কিছু কি বাদ দিয়েছি? ব্যাসার্ধ, ছোট ভূমির ব্যাসার্ধ 20 সেন্টিমিটার, 2 সেন্টিমিটার ব্যাসের একটা ছোট গোলক তৈরি করা হলো, কতগুলো গোলক তৈরি হবে? আর 18। হাইট তো 18ই বলেছে তাই না? হ্যাঁ, হাইট যদি 18 হয় কতগুলো গোলক তৈরি হবে? আচ্ছা গোলক যদি তৈরি হয় তাহলে এখানে তো ভাই 9 হবে, কাটাকাটি তো হচ্ছে না। ভুল তো হওয়ার সম্ভাবনা নাই, একবার যোগটা করে নিই। 1/3 পাই আর স্কোয়ার, আর 625 হয়, 25 স্কোয়ার 625, 20 স্কোয়ার 400, আর আর তার মানে কি হবে স্যার? এটা হচ্ছে আর 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 যদি হয় তাহলে আমার 25 আর 20 500ই হবে। এইচ এর মান রয়েছে 18, এখানে 18 বসে গেল, 500 900 900 আর 600 1525, 18ই বসে গেল এবং ঠিকই তো আছে ভাই, না ভুল? ঠিকই তো আছে না? দেখো এবারে কথা হচ্ছে একটাই কাটাকাটি যাচ্ছে আমার, এখানে 2 দিয়ে এখানে 9 হবে। আচ্ছা আমি একটা গুণ করে দেখি যে কতগুলো হবে, যদি বাদ বাকি পড়ে থাকে সেটা আলাদা ব্যাপার, হ্যাঁ কি না? তাহলে এখানে দেখো তোমার 5 9 45, 9 2 18, 4 22, 5 9 35 47, 9 খেয়ে 9 আর 4 হচ্ছে 13। হ্যাঁ 13 এটা রয়েছে, এটা হচ্ছে 2h 2n সরি, ওকে 2n। তাহলে n এর মান যেটা হবে সেটা কিন্তু 2 নিচে চলে আসবে, তাহলে উত্তর হবে 6। 3 আর 7 তোমার 6 রয়েছে, 1 আর 7 মানে 8 2 16, তো 6 8 দিয়ে শুরু হচ্ছে উত্তর, অ্যাপ্রক্স আসবে, সেই হিসাবে উত্তর হবে অপশন নাম্বার সি। ভুল আর কিছুই নেই, 6 8 রয়েছে, আবার 1 2, আবার দেখো এখানে তোমার 6 আসবে, আবার তোমার এখানে 2 এর মতন আসবে, কিন্তু পয়েন্ট আসে যেহেতু আমার তৈরি হবে, বাদ বাকি অবশিষ্ট পড়ে রইলো, কিন্তু উত্তর তো এটাই রাইট অ্যান্সার 6862। এগুলো হাই লেভেলের কোশ্চেন, ঠিক আছে? এইগুলো তোমাকে ভয় পেলে হবে? আমি আরেকবার বোঝাবো, কি আছে আমি আরেকবার বোঝাই। অঙ্কটা কিন্তু সহজ। একজন বলছে ফর্মুলাগুলো মনে, ফর্মুলা ভাই 10 ডিজিটের নাম্বার যখন নতুন নতুন প্রেম করেছিল তখন মনে রেখে দিয়েছিলে, আর এইটুকু মনে রাখতে পারবে না? দেখো এখানে 1/3 পাই, এইচ তো থাকবে, একটা কোণের ফর্মুলা হচ্ছে 1/3 পাই আর স্কোয়ার এইচ, তো 1/3 পাই এবং এইচ এর কোনো চেঞ্জ হবে না, এবং এখানে আর স্কোয়ার, এখানে আর স্কোয়ার এবং আর আর রয়েছে, যোগ হয়ে যাবে ব্যাস। এটা হচ্ছে একটা ফার্স্ট টাইমের এক্সাম্পল, মানে ভলিউমের ফর্মুলা। আর একটা গোলকের ফর্মুলা হচ্ছে এটা, তোমাকে ফর্মুলা না রাখলে তুমি কিছু করতে পারবে না, আমিও পারবো না, তুমিও পারবে না। তো এরকম করলে যখন আসবে তখন দেখো 2n, এটা তো n হলো, তো n এর মান 2 নিচে চলে আসলে একটা অ্যাপ্রক্স উত্তর আসবে যে এতগুলো তৈরি হবে, বাদ বাকি অংশ অবশ্যই থাকবে। তো 6862 হবে উত্তর, লেভেলের কোশ্চেন এটা। বলো হ্যাঁ কেমন রাখছে বলো নিলাম এবার, বুঝতে পারছো? বুঝতে পারলেই হলো, কিন্তু এটাকে যখন তুমি 2 3 বার প্র্যাকটিস করবে অবশ্যই দেখবে চলে আসবে ফটাফট করে। বলো প্রত্যেকে প্রত্যেকে, একটু পরিশ্রম করতে হবে আমাদের, একটু পরিশ্রম করতে হবে, ঠিক আছে? মিনাল ভাই একা একা তো পারবে না, এগুলো আমি যখন করলাম বুঝতে পেরেছো, যদি বুঝতে পারো বাড়িতে এখন যখন 2 3 বার প্র্যাকটিস করো নিশ্চয়ই পারবে, এগুলো অত কিছুই নেই, ঠিক আছে? হ্যাঁ বুঝতে পারছি, ফর্মুলা ভুলে যাই পরিমিতি, ফর্মুলা ভুললে হবে না, তোমাকে বারবার দেখো যখন যেখানে স্টাডি করছো অঙ্কের তো বেশি কিছু মনে রাখতে হয় না, কিছু ফর্মুলা মনে রাখতে হয়, তো সে ফর্মুলাটা চার্ট করতে হবে, কারণ এই অ্যাডভান্স ম্যাথ মানেই ফর্মুলা, নাহলে অঙ্ক হবে না প্রথমত এটা। তো সেই ফর্মুলাগুলো বিভিন্ন দিন মানে যখন তুমি পড়তে বসবে বা যখন যা করো দিনের বিভিন্ন সময় চোখ বোলাতে হয়, তাহলে মাথায় গেঁথে যায়, ঠিক আছে? আর একবার গেঁথে গেলে সেগুলো তুমি করতে পারবে।
যারা অঙ্কনে পড়াশোনাও করেছে তারাও দেখে পরীক্ষা দিতে গেলে আগের দিন অ্যাডভান্স ম্যাথের ফর্মুলাটা মনে করে যায়, নাহলে হয় না, কারণ ফর্মুলাটা মনে রাখারই জিনিস। তারাও যখন পড়তে বসে ঘরে শুধু ফর্মুলা যেখানে পড়তে বসে। ঠিক আছে, ওকে চলো কোশ্চেন নাম্বার 82 বলো। শঙ্কুর তলদেশের আকৃতির একটা বালতির উপরের এবং নিচের ব্যাসার্ধ যথাক্রমে এটা দেখো সেই বালতি গ্লাস সবই কিন্তু একটা ফার্স্ট টাইমের এক্সাম্পল। তো আমি যদি এটা বালতি আঁকি, যে বালতি নিয়ে তুমি চান করতে যাও, ধরো এটা বালতি, ঠিক আছে, তো বালতি রয়েছে, বালতির উপরে নিচের ব্যাসার্ধ, এটা হচ্ছে ব্যাসার্ধ হচ্ছে দেখো এটা হচ্ছে 20 আর 10, এটা হচ্ছে 20। ওকে, এটা যদি 20 হয় ভালো করে বুঝবে, এটা 20, এটা হচ্ছে ভাই 10। ওকে বেশ, তাহলে ডাইরেক্ট এর ধারণ ক্ষমতা চেয়েছে। দেখো ভালো ভালো ছেলেমেয়েরা যদি এটা না জানে পারবেই না, এবং তুমি যেন এর এর ভলিউম কি তুমি পারবে। এবার দেখো সেই আগের ভলিউমের উত্তরটাই বের করে দাও, যে 1/3 এটা হচ্ছে পাই মানে 22/7। ওকে, এখানে আর স্কোয়ার আমি একবারে করছি, আর স্কোয়ার মানে 20 স্কোয়ার 400। তোমার কি রয়েছে এখানে, তোমার 10-এর স্কোয়ার হচ্ছে 100, আর এই দুটো গুণ করলে হয়ে যাবে 200, আর এখানে হয়ে যাবে এইচ মানে হাইটটাই এখানে রয়েছে 24। ঠিক আছে ভাই, তো এটা করলে উত্তর তো তোমার চলে আসার কথা। ব্যাস, একটু ভালো করে বোঝো, এই হচ্ছে ফর্মুলা, তাহলে একই তো ফর্মুলা এটাও, তাহলে তুমি কেন ভয় পাচ্ছ আমাকে বলো। 3 দিয়ে দেখো এটা কাটা যায়, এখানে 3 আটা 24, এটা কেটে দিতে পারো, তো এখানে 500 700, আচ্ছা 22, এখানে রয়েছে 700, নিচে আমার 7, এখানে রয়েছে ভাই আমার 8। তা যখনই এখানে 100 হয়ে যাবে, তাহলে 8 দুগুণে 16, 16 17, তো 176, আর দুটো শূন্য হবে উত্তর, তো অপশন নাম্বার ডি হবে উত্তর। ঠিক আছে, অপশন নাম্বার ডি। এবার আমরা, তুমি পেরেছো আমি জানি, দুই একজন তো অবশ্যই পেরেছো, এই তো পেরেছো, এই তো পেরেছো। হয়েছে, বলো। ক্লিয়ার হয়েছে আমাকে বলো একবার। চলো, এই তো পেরেছো ভাই। আমরা নেক্সট কোশ্চেন, আর যত সময় লাস্ট কোশ্চেনই রয়েছে। আচ্ছা এই কোশ্চেনটা আগের দিন আমরা 75 নম্বর কোশ্চেন দেখেছিলাম, সেই 75 নম্বর কোশ্চেনটা বলেছিলাম থাকুক, এটা ফার্স্ট টাইমের কোশ্চেন পরের দিন করাবো, তো সেই কোশ্চেনটা কিন্তু করিয়ে দিচ্ছি আমি এখানে। ঠিক আছে, দেখো 35 সেন্টিমিটার উঁচু একটা বালতিতে জল থাকে, মানে বালতি বলতে এই যে সেই বালতি এটা, তো এই বালতিতে রয়েছে, এটা আমার রেডিয়াস, ছোট রেডিয়াস। এবার নিজেরা একটু করতে পারে, আশা করি এবার পারবে, দেখো এবার পারবে। তো এটা যদি হয় নিচের এবং উপরের প্রান্তে ব্যাসার্ধ তো পেয়ে গেছো, যদি এই বাল থেকে জলের নলাকার ড্রামে, আচ্ছা নলাকার ড্রাম মানে সিলিন্ডারে বলেছে, ওকে সিলিন্ডারে বলেছে, তাহলে যার ভূমির ব্যাসার্ধ এটা, তাহলে ড্রামে জল উচ্চতা কত, মানে এইচ এর ভ্যালু বের করতে বলেছে। আমি যদি বলে দিই এর আয়তনটা, একটু আগে বললাম আমি আয়তন দিয়ে দিয়েছি 3খানা প্রশ্ন, কারণ আয়তন থেকে পরীক্ষা বেশিরভাগ দেয়। তো 1/3 তোমার এটা করে নিও পাই, ওকে, আর স্কোয়ার প্লাস স্মল আর স্কোয়ার, এখানে রয়েছে আর প্লাস আর, এবং এখানে এইচ, তাহলে এটা হচ্ছে ভলিউম এটার, এখান থেকে ঢালা হয়েছে একটা সিলিন্ডারে মানে নলাকার হিসেবে, তার ভলিউম হচ্ছে পাই আর স্কোয়ার এইচ, পাই আর স্কোয়ার এইচ। এইচ এর ভ্যালু তোমার বের করতে বলেছে, হাইটটা এখানে গভীরতা হয়ে যায়, ঠিক আছে, আর এইচ এর আর এর ভ্যালু তো 20 দিয়ে দিয়েছে। এবার নিজেরা একটু করে নিও ভাই, ব্যাস, ঠিক আছে, নিজেরা এবার পারবে তো বলো, পারবে এবার। ক্লিয়ার হয়েছে বলিয়ে।
বলো প্রত্যেকে। কোশ্চেন নাম্বার আমরা দেখো 3D-তে 83 আর 83খানা কোশ্চেন, এটা চারটে ব্যাপার নয়। তো আমরা অবশ্যই এটা করলাম, ঠিক আছে। 83খানা কোশ্চেন খুব সুন্দর করে প্র্যাকটিস করবে। আমার মনে হয় না যে এর বাইরে যে টাইপগুলো 2D এবং 3D আমি করলাম ভীষণ সুন্দরভাবে এখানে তাদের বুঝিয়ে দিয়েছি যে এর বাইরে কোনো কিছু থাকে। আমরা 2D-তে কতগুলো প্রশ্ন করিয়েছি, নিলাম দেবাশিস, স্বপন, বলো তো 2D-তে এরকমই প্রশ্ন করেছি প্রায় 80-90খানা, এবং 3D-তেও আমরা 83খানা প্রশ্ন করলাম। আমি রিপিট করছি ভাই, প্রিজম এবং প্রাইমিটে এই মুহূর্তে বাদ দিলাম, যদি তোমাদের প্রয়োজন হয়, যদি সময় পাওয়া যায় পরে আমি অবশ্যই করে দেবো, কিন্তু এই মুহূর্তে একটু পাটিগণিতে টানা উচিত। তারপর আবার আমরা ত্রিকোণমিতি শুরু করে দেবো 2-1 সপ্তাহ পরেই। ত্রিকোণমিতি একটা অ্যারিথমেটিক করার পরেই আমরা ত্রিকোণমিতি শুরু করো। ত্রিকোণমিতি তোমাদের এনকাউন্টার ব্যাচে করার দরকার নেই, কারণ তোমরা পুলিশের স্টুডেন্ট, দরকার নেই। যদি ইচ্ছা হয় করবে, বাট তোমাদের দরকার নেই, যারা গেমার রয়েছে তারাই করবে, ঠিক আছে। আই রিপিট, এনকাউন্টার যারা রয়েছে তাদের মূল উদ্দেশ্যই হবে অ্যারিথমেটিক প্লাস এই পরিমিতি যেন ফাটিয়ে দিয়ে চলে আসা যায়, ঠিক আছে। আর অ্যালজেব্রা যা রয়েছে ওই বেসিক 2-3খানা ক্লাস তোমাদের দিয়ে দেওয়া হচ্ছে রেকর্ড ক্লাসে, রেকর্ড ওখানে ওখানে করলেই তোমাদের কমপ্লিট হয়ে যাওয়ার কথা, ঠিক আছে। 2D-তেও 83খানা, বাহ, খুব মিল হয়ে যাচ্ছে আমার এখন বিশাল ব্যাপার। আমরা 2D-তেও 83খানা কোশ্চেন করেছি এবং 3D-তেও 83খানা কোশ্চেন করলাম, হিউজ নাম্বার। 166খানা আমরা কোশ্চেন করলাম, এবং এখানেই আমাদের সময় লেগেছে প্রায় 10 থেকে 11খানা ক্লাস। এটা অনেকটাই সময় লাগিয়ে দিয়েছে আমাদের, নাহলে অনেক চ্যাপ্টার আমাদের কমপ্লিট হয়ে যেত। আমরা ত্রিকোণমিতি চেষ্টা করব মোটামুটি, যেই পরীক্ষা আসে মোটামুটি 7 থেকে 8টা বা ওইরকমই 6 থেকে 7টা ক্লাসের মধ্যে কমপ্লিট করে দেওয়া ত্রিকোণমিতি, ঠিক আছে। বলো। স্যার মিরর ইমেজ, ওয়াটার ইমেজের পিডিএফটা, ওকে ভাই কুশল, তুমি কমেন্ট মনে করেছিলে। অ্যাকচুয়ালি আমার এখন এই মুহূর্তে একজনই স্টাফ রয়েছে যে আমার হয়ে কাজ করতে, প্রত্যেকদিন এই পিপি রেডি করে, আমি বলে দিচ্ছি কালকের মধ্যে পেয়ে যাবে, ঠিক আছে, পেয়ে যাবে। যা অসুবিধা হবে আমি একটু বলে দিও বা ফোন করে নিও, স্যার এইগুলো আমার অসুবিধা হচ্ছে, সবাইকে বলা। 2-একটা পিপিটি বা পিডিএফ মিসিং থাকলে আমাকে কল করবে বা হোয়াটসঅ্যাপে জানাবে, অবশ্যই ভাই আমরা সেগুলো তোমাদের দেবো, কারণ তোমরা যদি ওগুলো না পাও তোমাদের তো প্র্যাকটিসে অসুবিধা হবে, ঠিক আছে, আমি করে দেবো সেগুলো। শুরু করছি তাহলে, আমরা কি তাহলে অ্যাভারেজকে শুরু করব, বলো। এখানে আবার অ্যাভারেজ শুরু করলে অনেকে খুঁজে পাবে না, এটা সমস্যা আবার। মেনসুরেশনের ক্লাসগুলো ড্রাইভে নেই, ওকে ওকে ওকে, ঠিক আছে, দেখছি কালকের মধ্যে সমস্ত কিছু ব্যবস্থা করে দিচ্ছি সুপ্রিয়া, ঠিক আছে। চলো আমরা শুরু করি। আমি বলে দিই অ্যাভারেজটা কিন্তু শুরু করে দিচ্ছি আমি, রিপিট। ভাই এনকাউন্টার যারা রয়েছে পরে যদি বলো না স্যার কোথায় রয়েছে, তখন তো মুশকিল হবে। হ্যাঁ নিলাম, আর কিছু করতে নিলাম, ভরসা আছে তো, তাহলে চুপ করে খেলে নোটগুলো পড়তে থেকো। আমি যে রামবানের কথা বলেছিলাম, ওই রামবান যখন লঞ্চ করেছিলাম তার থেকে এখন আরও ইম্প্রুভমেন্ট করছি, সে তখন ভেবেছিলাম এটাই হাইয়েস্ট, কিন্তু আরও ইম্প্রুভমেন্ট করা হচ্ছে যেই কদিন সময় পাচ্ছি। রামবানে পুরো 1 বছরের কারেন্ট অ্যাফেয়ার্স তোমাদের পাবে, পুরো টপিক অনুযায়ী পাবে, খুব সিলেক্টিভভাবে পাবে, ঠিক আছে। দেখো কুশল, প্রিজম থেকে ভাই যদি বলি 100-তে 1টা কোশ্চেন আসতে পারে, আমি না বলবো না, প্রিজম থেকে আসে, আমি তার জন্যই উচ্চারণ করলাম না, উচ্চারণই করতাম না। 100খানার মধ্যে প্রিজম খুব কম দেয়, তবু আমি করাবো। আমি এগুলো একটু কমপ্লিট করে আমাকে একটু মনে করিয়ে দেবো, স্যার আমি করে দেবো একটা ক্লাসে 15 থেকে 20খানা প্রশ্ন, প্রিজম এবং প্রাইমিট খুব কম আসে। এগুলো আলাদা আলাদা ভ্যারাইটি আছে, আমার ক্লাসটা করতে ওখানেই আরও 1 বা 2টো ক্লাস, একটা ক্লাস নষ্ট হয়ে যাবে, তার জন্য আমি আর করলাম না, পরে আমি অবশ্যই করাবো।
ওকে, চলো আমি না অ্যাভারেজটা শুরু করে দিই ভাই, ঠিক আছে? এবার যারা এমনি র্যাকের রেকর্ড দেখে খুঁজে খুঁজে না পেলে আমার কোনো যায় আসে না। চলো আমি শুরু করি, ভালো করে বুঝবে কনসেপ্ট, আমরা অবশ্যই বুঝবো। কনসেপ্ট হচ্ছে আসল জিনিস, খুব সুন্দর করে বুঝে নাও, খুব সুন্দর করে বুঝে নাও। আমরা শুরু করছি অ্যাভারেজ। অ্যাভারেজের বাংলা মানে হচ্ছে গড়। দেখো অ্যাভারেজ কিভাবে করতে হয় শুধুমাত্র দেখো, ঠিক আছে? অ্যাভারেজ বাস্তব জিনিসগুলো দেখো, ঠিক আছে? অঙ্কর ভালোবাসাটা দেখো শুধুমাত্র। হোমওয়ার্কের টাইম অ্যান্ড ডিস্টেন্স লাস্ট পার্টের লিঙ্কটা সেকেন্ড পার্টের আছে। ওই হেমন্তী হোয়াটসঅ্যাপ করে নিও একটু, ঠিক আছে? চলো, আচ্ছা অ্যাভারেজের বাংলা মানে হচ্ছে গড়। এবার গড় কাকে বলে? আমরা ছোটবেলা থেকে পড়ে এসেছি গড় মানে আর কিছুই নয় যে অ্যাভারেজ মানে, স্যার অ্যাভারেজ মানে হচ্ছে সাম মানে যোগফল, যোগফলকে টোটাল নাম্বার দিয়ে যদি ভাগ করি তাহলে আমরা অ্যাভারেজ পাই। স্যার প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিন। ধরো আমি এখানে তিনটে নাম্বার নিলাম, 3, 4 আর 11। আমি এই তিনখানা নাম্বার নিলাম, এদের গড় কত? দেখো আমি যখন এদের গড় বের করব, ভালো করে বুঝবে, আমি গড় বের করতে গেলে এদের যোগ করতে হয়। 11, 4, 15, 3, 18 এবং মোট কতগুলো নাম্বার আছে তিনখানা নাম্বার দিয়ে ভাগ করতে হয় এবং সেটা হচ্ছে গড়। তা এটা হচ্ছে 6। তাহলে 6 হচ্ছে গড়। গড় আর অন্য কিছুই নয়। ইয়েস, কম্পাউন্ড ইন্টারেস্ট শেষ হয়ে গেছে ভাই, একদম খুব সুন্দরভাবে শেষ হয়ে গেছে। আমরা হাওয়ার বেগে যাচ্ছি। সপ্তাহে 6টা করে ক্লাস দেওয়া হচ্ছে তোমাদের এনকাউন্টারে, গেম ওয়ার সাথে যেটা আমি মার্চ করেছিলাম। তোমাদের তো কম্পাউন্ড ইন্টারেস্ট শেষ হয়ে গেছে, হয়েছে না? কম্পাউন্ড ইন্টারেস্ট, এই কম্পাউন্ড ইন্টারেস্ট এনকাউন্টারে হয়নি ভাই, তোমাদের এটা এক্সট্রা ক্লাস। এনকাউন্টারে তোমাদের কম্পাউন্ড ইন্টারেস্ট শেষ হয়নি, বোঝা গেছে? তোমাদের কম্পাউন্ড ইন্টারেস্ট এনকাউন্টারে শেষ হয়নি, গোলাবে না, রিপিট গোলাবে না ভাই। এটা এদের ওদের সাথে তোমাদের করানো হবে, ঠিক আছে? গোলাবে না কিন্তু সৌরভ, বারবার বলছি। আমি একবার তোমাদের পরিষ্কার করে বলে দিই, তোমাদের এই ক্লাসটা এক্সট্রা দেওয়া হচ্ছে, এটা এক্সট্রাই থাকবে। তোমাদের কম্পাউন্ড ইন্টারেস্ট আলাদা চলছে, ওটা আলাদাই থাকবে, গোলানো কোনো কিছুই নেই। তো এটা হচ্ছে গড়। তাহলে ভালো করে বোঝো, গড় আর কিছু নয়, মানে তিনখানা নাম্বারকে সমান করে নেওয়া। 6, এখানে একটা 6 রয়েছে, তার মানে তিনখানা নাম্বার রয়েছে, 3 দিয়ে গুণ করলে 18 চলে আসে যোগফল, ঠিক আছে? তার মানে অ্যাভারেজ মানে গড় মানে আর কিছুই নয়। গড় যদি বের করতে হয় আমরা যোগফল, যে মোট তিনখানা নাম্বারের যোগফল রয়েছে, সেই যোগফলকে আমরা নাম্বার দিয়ে যদি ভাগ করে দিই টোটাল নম্বর দিয়ে, ওকে, তাহলে আমাদের গড় চলে আসে। এই পর্যন্ত ক্লিয়ার হয়েছে? আমাকে বলো প্রত্যেকে, হয়েছে? হুম, ক্লিয়ার? তোমাদের যেরকম ইনকাউন্টার ব্যাচ চলছে সেরকমই হবে, এটা তোমাদের এক্সট্রা ব্যাচ, এক্সট্রা ক্লাস হচ্ছে, আর কিছু না। ক্লিয়ার ভাই? বাদ দাও। এইবার দেখো কথা হচ্ছে স্যার আমরা গড়ের কনসেপ্ট বুঝি। আচ্ছা তাহলে আমাকে তোমরা বলো তো যে এখানে 4, 5 আর যদি বলি স্যার এই যে চারখানা সংখ্যা আমি দিলাম নাম্বার, এদের গড় কত আমাকে একটু বলে দাও ফট করে, কনসেপ্ট ক্লিয়ার করে দিই। ফটাফট বলবে যে কনসেপ্ট কি হবে, বলো প্রত্যেকে, এর গড় কি? প্রত্যেকে 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 তোমাদের সব সাজিয়ে গুছিয়ে রয়েছে ড্রাইভে, দুই একটা অ্যাবসেন্ট হলে সেগুলো করে দেবে, কিন্তু খুব সুন্দর সাজিয়ে গুছিয়ে রয়েছে প্রত্যেকটা জিনিস, বলো। তাহলে স্যার গড় আর কিছুই নয়, 4, 5, 9, 2, 11, 16, 16কে 4 দিয়ে যদি ভাগ করে দিই 4 হচ্ছে গড়। তো বাহ স্যার, বাহ বুঝে গেছি। বাহ, দেখো একটু ভালো করে খেয়াল করো যে এদের যে ডিফারেন্স গুলো কিন্তু সমান নেই, সমান তো নেই। এবার আমি তোমাদের একটু ভালো করে শেখাই গড় কেমন ভাবে বের করতে হয়, পরীক্ষা কোনগুলো আসে। দেখো প্রথম যদি টাইপ বলি, যদি বলা হয় এখানে কনজিকিউটিভ, কনজিকিউটিভ ন্যাচারাল নাম্বারের ক্ষেত্রে যদি বলা হয় কনজিকিউটিভ ন্যাচারাল নাম্বার, এটা ইংলিশে লিখছি ঠিকই, কিন্তু এর বাংলা মানে হচ্ছে পরস্পর স্বাভাবিক সংখ্যা পরপর। মানে কনজিকিউটিভ ন্যাচারাল নাম্বার কথা যদি বলি, আমি এক্সাম্পল হিসাবে তোমাদের বলতে পারি স্যার 1, 2, 3, 4 এরকম করে 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 গেছে এন পর্যন্ত, মানে পরপর যে স্বাভাবিক সংখ্যাগুলো রয়েছে সেইগুলো হচ্ছে কনজিকিউটিভ ন্যাচারাল নাম্বারের এক্সাম্পল। আই রিপিট, তাহলে বুঝতে পেরেছো আশা করছি কি জিনিসটা। 1, 2, 3, 4 করে এন পর্যন্ত গেছে, মানে পরপর সংখ্যা। আচ্ছা তাহলে এই যে আমি যদি বলি স্যার এই 1, 2, 3, 4, 5, এই 1, 2, 3, 4, 5 এর গড় কত বলতে পারবে কেউ? স্যার সেকেন্ডে মাথায় পারবো।
যদি কনজিকিউটিভ ন্যাচারাল নাম্বার থাকে বা যে কোনো সংখ্যায় থাকে, যদি ডিফারেন্স সমান থাকে, দেখো ডিফারেন্স সমান, তাহলে মিডিল নাম্বার অলওয়েজ কি হবে, আমার অ্যাভারেজ হবে। তাহলে এটাই হচ্ছে আমার গড়। স্যার কি করে কনসেপ্ট দিন। স্যার 5 4 9 3 12 14 15, 15কে যদি 5 দিয়ে 5টা নাম্বার আছে ভাগ করে দিচ্ছে, 3ই তো বেরোলো। কিন্তু আমি এত ঢং কেন করব, যদি আমার ডিফারেন্স একই থাকে বা নাম্বারগুলো কনজিকিউটিভ থাকে, তাহলে অবশ্যই মাঝের নাম্বারটাই হচ্ছে গড়, ফার্স্ট কনসেপ্ট। এটা এরকম ভাবে বের করতে পারবে। অথবা আর এক রকম ভাবে গড় বের করা যেতে পারে, লাস্ট নাম্বার প্লাস ফার্স্ট নাম্বার বাই 2 করলেও কিন্তু গড় চলে আসার কথা, যদি ডিফারেন্স সমান থাকে বা কনজিকিউটিভ নাম্বার থাকে। মোস্ট ইম্পর্টেন্ট কনসেপ্ট আমি বললাম, যদি ডিফারেন্স সমান থাকে, যদি ডিফারেন্স সমান থাকে তাহলে তাহলে আমার গড় মানে লাস্ট নাম্বার প্লাস ফার্স্ট নাম্বার বাই 2 করলে কিন্তু আমার গড় চলে আসে। ভীষণভাবে ইম্পর্টেন্ট কনসেপ্ট আমি তোমাদের সামনে তুলে ধরলাম। বলো বোঝা গেছে? ইয়েস অর নো আমাকে বলো প্রত্যেকে। ঠিক আছে, ক্লিয়ার? একদমই হ্যাঁ। আচ্ছা তাহলে আমি একটা তোমার প্রশ্ন দিই, যেটা বারবার পরীক্ষা এসছে, যে বলেছে 5টা পরপর স্বাভাবিক সংখ্যার গড় হচ্ছে 29, তাহলে সব থেকে ছোট সংখ্যা কোনটা আমাকে একটু বলে দাও, দেখি কতটা বুঝতে পারলে। ফটাফট বলবে। কনসেপ্টটা হচ্ছে আসল জিনিস, ভালো করে বুঝে নাও। অ্যাভারেজের অনেক অনেক কনসেপ্ট রয়েছে। ডেভিয়েশন মেথড আজকে শেখাবো, যদি সময় হয় ডেভিয়েশন মেথড আজকে বোঝাবো। তাহলে 5টা সংখ্যার বলেছি আমি, 5টা কনজিকিউটিভ ন্যাচারাল নাম্বারের বলেছি, তাহলে 5টা পরপর সংখ্যারও বলেছি। তাহলে 5টার মধ্যে এটা একটা, তাহলে এই পাশে দুটো থাকবে, এই পাশে দুটো থাকবে। তার মানে স্যার এটা আমার 28 হবে এবং এটা 27 হবে। কনজিকিউটিভ ন্যাচারাল নাম্বার 5টা বলেছি, তার মানে স্যার এটা 27 হবে, এটাই ছোট সংখ্যা। 28 29 30 31, তার মানে আমি যেটা গড় সেটা তো অবশ্যই মাঝে রাখতে পারবো, হ্যাঁ কিনা ওই কনসেপ্ট থেকে। তাহলে 27 হচ্ছে স্মলেস্ট নাম্বার। ক্লিয়ার? ফার্স্ট কনসেপ্ট। বড় সংখ্যা 31। বাহ ভাই বাহ, গুড, তোমরা বুঝে গেছো। এই কনসেপ্টটা শুধু কনজিকিউটিভ ন্যাচারাল নাম্বার ক্ষেত্রে হবে না, ভালো করে বুঝবে। আমি যদি এরপরে কনজিকিউটিভ ইভেন নাম্বারের ক্ষেত্রে বলি, ইভেন নাম্বার মানে আমি যদি এক্সাম্পল দিই, স্যার কোন এক্সাম্পলগুলো, স্যার 2 4 6 8 10, এই 5টা আমি নম্বর নিলাম, এদের গড় কি হবে কেউ বলতে পারবে? স্যার এদের গড় কি হবে? যেটুকু দরকার আমি সেটুকু বলে দিচ্ছি তোমাদের পটপট করে, কারণ কনসেপ্ট হচ্ছে আসল জিনিস। যদি ডিফারেন্স একই থাকে তাহলে অবশ্যই স্যার মিডিল নাম্বারটাই হচ্ছে গড়। বা ভাই বা, স্যার আপনি তো বললেন যে ডিফারেন্স সমান থাকে, তাহলে লাস্ট নাম্বার প্লাস ফার্স্ট নাম্বার 10 আর 2 12কে 2 দিয়ে ভাগ করলেও সেই গড়ই আসে। ইয়েস স্যার, একদমই হ্যাঁ, আমি মিথ্যা কথা বলিনি। তুমি যদি কমন সেন্সে করো 18 6 24 30কে, স্যার 30কে যদি আমি 5 দিয়ে ভাগ করি সেটাও গড় আসে। কিন্তু যদি একটা কথা বড় করে লিখে রাখো, যদি ডিফারেন্স সমান হয় আর গড় মানে আর অন্য কিছুই নয়, শেষ সংখ্যা প্লাস প্রথম সংখ্যা বাই 2 করলে আমার গড় চলে আসে। আর একটু খেলা দেখবে, দেখবে খেলা, তোমরা তো খেলা দেখতে ভালোবাসো। দেখো আমি যদি গড় একদিকে সাম বের করি মানে যোগফল বের করি, আর একদিকে যদি এভারেজ বের করার চেষ্টা করি, ভালো করে বুঝবে অঙ্ক কাকে বলে, কিভাবে করতে সেটা দেখো। এটা চোখ খুলে দেখো। স্যার আমি যদি এখানে যোগ করি 18 24 30 হলো, তাহলে যোগফল কত? 30। ওকে, সাম অফ এন টার্ম যদি বলা হয় 30, এটা যোগফল কত হলো? সাম হচ্ছে 30, এস ফর সাম হচ্ছে 30। স্যার আমি কি যোগ করতে বাধ্য? আমি কি অন্য রকমে বের করতে পারবো না? স্যার পারবো। শুধুমাত্র যদি নাম্বারগুলো পরপর থাকে, তাহলে 1 2 3 4 5, যদি ইভেন নাম্বার থাকে তাহলে যোগফলের ফর্মুলা আর কিছুই নয়, n ইন্টু n প্লাস 1 হয়ে যাবে। মানে যতগুলো সংখ্যা 5-এর সাথে তার পরবর্তী সংখ্যা গুণ করে দিলেই চলে আসবে যোগফল, উইদিন সেকেন্ড চলে আসবে। আর একটু চোখ বড় বড় করে দেখো, যে আমার গড় যদি 6 বের হয়, আমি শুধুমাত্র এখানে দেখবো 5টা সংখ্যা, গড় শুধুমাত্র হয়ে যাবে n প্লাস 1, খেলা শেষ করে দেবো এখানে, ব্যাস। তার মানে 6 হয়ে যাবে গড়। তোমার এত ঢং করতে হবে না। রিপিট ভাই, অঙ্কের এক আলাদা জগৎ আছে, সেই জগৎগুলো তোমাদের সামনে কিন্তু তুলে ধরা হচ্ছে। দেখো ক্লিয়ার সবার? হয়েছে? যেটুকু বললাম সেটুকু বুঝতে পেরেছো?
পরিষ্কারভাবে ক্লিয়ার হয়েছে? ইয়েস অর নো? পরিষ্কারভাবে কি ক্লিয়ার হয়েছে? তাহলে তোমাদের কাছে একটা প্রশ্ন আমি দিই, যদি বলি, বলো নীলম, বলো যে 1 থেকে 100-র মধ্যে যতগুলো, ওকে আমি বাংলায় লিখে দিচ্ছি, যতগুলো জোড় সংখ্যা আছে, যতগুলো জোড় সংখ্যা আছে, জোড় সংখ্যা আছে তার যোগফল লেখো, নিজেরাও লেখো, এই প্রশ্ন চলে এসেছে পরীক্ষা, তার যোগফল এবং গড় নির্ণয় করো, যোগফল এবং ওকে গড় নির্ণয় করো। আমাকে একটু বলে দাও ভালো করে, খুব সুন্দর করে করে দাও, গড় নির্ণয় করো, একটু বলে দাও ভাই। বলো নীলম, বলো কে কে রয়েছে, মৃণাল বলো। মৃণাল n+1 মানে যতগুলো সংখ্যা রয়েছে 1 2 3 4 5, তাহলে 5 হচ্ছে n প্লাস 1 করলে গড় চলে আসে 6, যা নাম্বার থাকে তার সাথে 1 যোগ করলে সেটাই হচ্ছে গড়। বলো, তাহলে আমাকে জানতে হবে, দেখো ভালো করে বুঝবে, দেখো এখানে না হয়তো আমি 1 থেকে, খুব ইম্পর্টেন্ট কনসেপ্ট, তুমি যেখানেই অ্যাভারেজ করো এইরকম ভাবে বোঝানোর ঠেলা আছে ভাই, লাল হয়ে যাবে সবকিছু, সত্যি কথা বলছি। তো কথা হচ্ছে যে 1 থেকে 100 যত জোড় সংখ্যা আছে, তো হয়তো তুমি বুঝতে পারছো স্যার এখানে 50টা সংখ্যা আছে, তাহলে 50 যদি সংখ্যা থাকে আমি যোগ করার ফর্মুলা বলে দিয়েছি, 50 প্লাস 1 মানে 51, তাহলে 5 1 5 5 5 25, মানে এটা হয়ে গেল যোগফল, কারণ ফর্মুলাই হচ্ছে এই যে এটা n × n+1। স্যার স্যার কিভাবে আপনি বুঝলেন যে 50টা সংখ্যাই আছে? স্যার 1 থেকে 100 সবাই জানে, বাট যদি বলতো স্যার 79 থেকে কত 133 পর্যন্ত কত সংখ্যা আছে কনজিকিউটিভ ইভেন নাম্বার, তাহলে একটা বলে দিই, খুব ইম্পর্টেন্ট কনসেপ্ট বলে দিই, নাম্বার অফ টার্ম যদি বের করতে হয়, ওকে নাম্বার অফ টার্ম যদি বের করি আমি, যে কতগুলো আমার টার্ম আছে, ওকে নাম্বার অফ টার্ম যদি বের করে দিই, তার মানে আমাকে অবশ্যই একটা জিনিস মনে রাখতে হবে যে লাস্ট নাম্বার থেকে আমি যদি ফার্স্ট নাম্বার বাদ দিই এবং কমন ডিফারেন্স করি এবং +1 করে দিই, তাহলে কত নাম্বার সেটা বেরিয়ে আসবে। দেখবে লাস্ট নাম্বার ইভেন কত রয়েছে 100, ফার্স্ট নাম্বার ইভেন কত আছে 2, এখানে কমন ডিফারেন্স কত আছে 2 + 1 করে দাও, তাহলে দেখো এটা 49, 98/2 মানে 49, একে 50 হয়ে গেল, মোট 50 সংখ্যা। তোমাদের পুলিশের পরীক্ষা হাসতে হাসতে বলে দিয়েছিল এমন সংখ্যা দিয়ে, যে এর মধ্যে কতগুলো সংখ্যা আছে যেটা 3 দিয়ে ভাগ যায়, 3 দিয়ে তুমি এই নাম্বার ইউজ করতেই পারো, এই নাম্বার এখানে কমন ডিফারেন্স মানে 3 ইউজ করলেই হয়ে যাবে, ঠিক আছে। এই মারাত্মক লেভেল একটা কনসেপ্ট দিলাম, আমি আরেকবার বোঝাবো, আমি আরেকবার বোঝাই, কোনো অসুবিধা নেই। এই কনসেপ্ট হচ্ছে সেই কনসেপ্ট যেখানে গ্যাপটা যাই হোক না কেন তুমি এরকম করে নাম্বার অফ টার্মস বের করতে পারবে, কত টার্মস রয়েছে এটা, ঠিক আছে। তো এখানে দেখলাম 50 সংখ্যা আছে, তাহলে 50 + 1 করলে যোগফল চলে আসে 50 সংখ্যা, তার মানে গড় হবে 51, ব্যাস খেলা শেষ। বলো হয়েছে? ক্লিয়ার সবার? ইয়েস অর নো, হ্যাঁ কি না? এ তো সোরা বলে দিয়েছি তোমাদের কাছে, আমি আরো ক্লিয়ার করবো, আচ্ছা কনসেপ্ট ক্লিয়ার। আচ্ছা আমি তো যদি বলি যে 1 থেকে 50-এর মধ্যে কতগুলো সংখ্যা আছে, কতগুলো সংখ্যা আছে যেটি 3 দিয়ে ভাগ যায়, 3 দিয়ে, তার মানে তুই করতে পারতে স্যার 350-কে 3 দিয়ে ভাগ করে দেবো, কারণ 1 থেকে বলেছি। ইয়েস, এরা সুবিধা। আচ্ছা আমি যদি বলি, চলো তো বলো তো দেখি, 10 থেকে 50-এর মধ্যে কতগুলো সংখ্যা আছে 3 দিয়ে ভাগ যায়, তখন না অনেক স্টুডেন্ট ভাই হা করে বসে থাকবে, কিন্তু একটা নিয়ম আছে, 50-কে প্রথমে তুমি 3 দিয়ে ভাগ করে দাও স্যার 16 খানা, আর এই 10 পর্যন্ত 3 দিয়ে ভাগ করো, কারণ এটা তো 1 থেকে 50 পর্যন্ত 16 খানা, আর 1 থেকে 10 পর্যন্ত 3 খানা বাদ যাবে 13 খানা, এটা তুমি করতে পারো, কিন্তু বড় বড় নাম্বার হলে অনেক কিছু ব্যাপার আছে। কিন্তু তুমি এই কনসেপ্টটাকে লাগাতে পারো যে লাস্ট নাম্বার 348, 48 থেকে প্রথম পরে এর পরের সংখ্যা 12, কারণ লাস্ট নাম্বার এর পরের সংখ্যাটা 12, কমন ডিফারেন্স 3 + 1 করে দাও, দেখো এখানে তোমার 12 হয়ে যাবে +1, উইদিন সেকেন্ডে অঙ্ক করবে ভাই, উইদিন সেকেন্ডে। এই দেখো, তাহলে মারাত্মক একটা কনসেপ্ট হচ্ছে এটা, নাম্বার অফ টার্মস বের করা। তোমরা কি বুঝতে পেরেছো প্রত্যেকটা কনসেপ্ট? ইয়েস অর নো বলো, প্রত্যেকটা কনসেপ্ট কি বুঝতে পেরেছো, হ্যাঁ কি না? আরে ভাই এভারেজ ছেলে খেলার মোয়া নয়, এভারেজকে বুঝতে গেলে
এভারেজের মতনই বুঝতে হবে, এর অনেক অনেক কনসেপ্ট রয়েছে, মারাত্মক লেভেলের কনসেপ্ট রয়েছে, সেই কনসেপ্ট গুলো বুঝতে হবে। ঠিক আছে, খুব সুন্দর করে কনসেপ্ট বুঝতে হবে এখানে। ক্লিয়ার? সুপ্রিয়া, আশিফ, বলো। চলো তাহলে আরেকটা প্রশ্ন দিই এখান থেকেই, আরেকটা প্রশ্ন দিই তোমাদের আমি, যে এবার যদি বলি 1 থেকে 150-র মধ্যে পরস্পর জোড় সংখ্যাগুলোর যোগফল এবং গড় বের করো। 1 থেকে 150-র পরপর জোড় সংখ্যাগুলোর, ওকে, 1 থেকে, কি বলছো 3 × 16 মানে, আগে বলতে পারতে। আরে ভাই আমি বলেছি যে 10 থেকে 50-এর মধ্যে কতগুলো সংখ্যা আছে যেটা 3 দিয়ে ভাগ যায়, তাহলে তুমি অঙ্কটা করতে পারবে। প্রথমত 1 থেকে 50, 50-কে 3 দিয়ে ভাগ করলে 16খানা সংখ্যা আছে। 1 থেকে 50-এর মধ্যে 16খানা সংখ্যা যেটা 3-এর মাল্টিপল। কিন্তু আমি বলি 10 থেকে, তাহলে 10 পর্যন্ত বাদ দিলে এখানে 3 বাদ দিয়ে চলে যায়, তাহলে 16 থেকে 3 বাদ দিলে 13খানা সংখ্যা থাকে, এটা কমন সেন্সে। আর আমি তোমাদের যে কনসেপ্ট বোঝালাম যে লাস্ট সংখ্যা 50-এর ঠিক আগে হচ্ছে 48 যেটা 3 দিয়ে ভাগ যায়, 10-এর ঠিক পরে 12 যেটা 3 দিয়ে ভাগ যায়, তাহলে লাস্ট নাম্বার মাইনাস ফার্স্ট নাম্বার ডিভাইড বাই কমন ডিফারেন্স, 3 দিয়ে ভাগ যায় মানে ডিফারেন্স 3 প্লাস 1 করলে একবারে উত্তরটা চলে আসে। এবার তুমি তোমার মতন করে করতে পারো। ঠিক আছে, এবার আমি বলেছি যে 1 থেকে 150-এর মধ্যে যোগফল আগে বের করো। দেখো প্রথমত আমি এই সমস্ত নাম্বারগুলো নেবো, যে আমি নাম্বার অফ টার্ম যদি বের করি আমি, তার মানে আমাকে লাস্ট সংখ্যা মাইনাস ফার্স্ট সংখ্যা, কমন ডিফারেন্স যদি জোড় সংখ্যা হয় 2 থাকবে প্লাস 1 করে দিতে হবে। তাহলে এটা দেখো 148/2 প্লাস 1 করে দাও, তার মানে 7 × 14 মানে 75। এখানে 1 মানে 75টাই সংখ্যা আছে, যেটা তুমি দেখো এটা 1 থেকে 150 সবাই বলতে পারবে, কোনো অসুবিধা নেই। দেখো এটা আর একটা কনসেপ্ট বলি, স্যার আপনি না একটু বেশি বলছেন। স্যার তুমি যেটা ভাবছো আমি বলতে পারি, যদি জোড় সংখ্যা বলে লাস্ট নাম্বারকে 2 দিয়ে ভাগ করে দিলেই মোট নাম্বারও চলে আসে 75টা। 1 থেকে 10-এর মধ্যে কত সংখ্যা আছে, লাস্ট সংখ্যাকে 2 দিয়ে ভাগ করলে চলে আসে। তাহলে এটারও দরকার পড়ে না, আমাকে আস্তে আস্তে যেতে দাও, অঙ্ক উড়িয়ে দেবো সেকেন্ডের মাথায়, যত বড়ই হোক না কেন। ঠিক আছে, এই আমার কনসেপ্ট ধারে কাছে ভাই আসা খুব চাপ আছে, প্রথমত এটা, কারণ এর প্রতি সাধনা আছে আমার। তো এটাও বোঝা গেছে, যদি জোড় সংখ্যা বলে 2 দিয়ে ডাইরেক্ট ভাগ করলে নাম্বার অফ টার্মস চলে আসে, দেখো কত সুন্দর করে। আর এটা হচ্ছে আসল কনসেপ্ট, বোঝা গেছে? তাহলে যোগফল কত হবে স্যার, 75 × 76, এটা যোগফল হয়ে যাবে। আর গড় হয়ে যাবে 75 নম্বর যদি হয় তাহলে তার এক বেশি মানে 76 হয়ে যাবে গড়। ব্যাস, খেলা শেষ। তোমাকে এইটুকু বুঝতে হবে, আর কিছুই নয়। বলো কেমন লাগলো কনসেপ্ট, বলো। হয়েছে? ক্লিয়ার সবার? তো কমেন্ট করো স্যার বুঝে গেছি, একটু কমেন্ট করতে হবে তোমাদের, একটু প্র্যাকটিস করো, কারণ অ্যাভারেজটা মারাত্মক লেভেলে কনসেপ্টের জিনিস। এটা কোনো ছেলে খেলা নয় যে পট করে আসবো পট করে তোমাদের শিখিয়ে দেবো। আচ্ছা, আমরা কনজিকিউটিভ ইভেন্ট নাম্বার গেলাম, প্রথমে কনজিকিউটিভ ন্যাচারাল নাম্বার গেলাম, তারপরে কনজিকিউটিভ ইভেন্ট নাম্বার গেলাম, এবারে কনজিকিউটিভ অড নাম্বার যাবে। কনজিকিউটিভ, ওকে, কনজিকিউটিভ অড নাম্বার, কনজিকিউটিভ অড নাম্বার, ঠিক আছে? তো কনজিকিউটিভ যদি অড নাম্বার বলে, ঠিক একই রকম ভাবে আমরা বুঝবো। ধরো এখানে অড নাম্বার 1, 3, 5, 7, 9, এটা এক্সাম্পল। স্যার গড় কত? স্যার গড় কত? স্যার যদি ডিফারেন্স সমান হয় অলওয়েজ মাঝখানের নাম্বারটাই গড়। একদমই হ্যাঁ স্যার, বা বাবা। তো স্যার 9-এর সাথে 16, 16 আর 5 21, 25, 25কে 5 দিয়ে ভাগ করলে 5 হয়। তোমরা এটা বুঝে গেছো, কিন্তু এর আর একটা কনসেপ্ট রয়েছে,
তোমরা জানো না, সিজিএলে বারবার প্রশ্ন হয়েছে সাম কত আর এর গড় কত। ভালো করে বুঝবে, মারাত্মক লেভেলের কনসেপ্ট। ভালো করে চোখ খুলে দেখো যতগুলো সংখ্যা রয়েছে, যে 9 সাথে 16 5 21 25, তার মানে আমি যদি 5টা, এখানে নাম্বার অফ টার্মস কত ভাই 5, তার মানে n এর স্কোয়ার করে দিলে কিন্তু যোগফল চলে আসে। দেখো খেলা শেষ, 5 এর স্কোয়ার করলে 25 হয়ে গেল যোগফল উইদিন সেকেন্ড। কনজিকিউটিভ অড নাম্বার যদি বলা হয়, কনজিকিউটিভ অড নাম্বার যদি বলা হয়, তাহলে যতগুলো নাম্বার থাকবে তার স্কোয়ার করে দিলেই চলে আসবে তার যোগফল। আর যদি বলি স্যার এভারেজ কত, যতগুলো সংখ্যা থাকবে সেটাই হচ্ছে আমার গড়। ব্যাস। কি করে আসে জানো, এগুলো না ভালো করে বুঝবে। আমরা কি করে আসে তোমার বোঝার দরকারই নেই, তোমার এইখানে পুরো প্র্যাকটিক্যালি দেখিয়ে দিচ্ছি যে 1 2 3 4 5, তাহলে n স্কোয়ার করলে হয়ে যাবে তোমার যোগফল। আর আমরা জানি এটা যদি যোগফল হয় n স্কোয়ার, তাকে n দিয়ে তো ভাগ করব, তাহলে n হয়ে যায় এভারেজ। তার মানে যতগুলো সংখ্যা আছে সেটাই হচ্ছে এভারেজ, তাহলে 5 হবে রাইট আনসার, এভারেজ। ব্যাস, খেলা শেষ। ঠিক আছে, বলো। ক্লিয়ার সবার? হয়েছে? তাহলে আমাকে তোমরা একটু বলে দাও যে 1 থেকে 100-র মধ্যে কত যা তোমার কনজিকিউটিভ অড নাম্বার রয়েছে তার যোগফল কত। স্যার এখানে 50টা রয়েছে, ভালো করে বুঝবে, এখানে রয়েছে 50টা, তাহলে 50 স্কোয়ার মানে হয়ে যাবে 2500 যোগফল, আর 50টা মানে 85 হচ্ছে আমার অ্যাভারেজ। দেখো এখানেও ওইরকম ভাবে তুমি কতগুলো নাম্বার রয়েছে তুমি বের করতে পারবে। নাম্বার অফ টার্ম যদি বের করতে হয়, তাহলে লাস্ট সংখ্যা কত স্যার, লাস্ট বিজোড় সংখ্যা কত 99, প্রথম বিজোড় সংখ্যা কত, এটা বাই 2 করে প্লাস 1 করে দাও, দেখো 50টাই চলে আসবে। এটা দিয়ে তুমি এভরিথিং করতে পারবে এই কনসেপ্টটা দিয়ে, যে নাম্বার অফ টার্ম যদি বের করতে হয় লাস্ট নাম্বার মাইনাস ফার্স্ট নাম্বার বাই কমন ডিফারেন্স প্লাস 1 করলে উত্তর যতগুলো টার্মস ততগুলো চলে আসবে। ঠিক আছে, ক্লিয়ার সবার? একদমই হ্যাঁ। একটু বড় এক্সাম্পল দিয়ে বলুন। ওকে ভাই বলছি, আমাকে বলে যে 1 থেকে 274 রয়েছে, 1 থেকে 274-এর মধ্যে যতগুলো কনজিকিউটিভ অড নাম্বার রয়েছে তার তার অ্যাভারেজ বের করো। তার মানে যত নাম্বার অফ টার্মস রয়েছে, তাহলে এর রয়েছে এর আগে ঠিক কনজিকিউটিভ অড নাম্বার 273, ওকে 273 মাইনাস 1 কমন ডিফারেন্স প্লাস 1 করে দাও, তাহলে স্যার 270/2 মানে 135 প্লাস 1 মানে 136, তাহলে 136টাই হয়ে গেল আমার গড়। এই যে বড় সংখ্যা দিয়েছি, তুমি করতে পারো সমস্ত কিছুই। আর যদি বলতো যোগফল কত, তাহলে 136 স্কোয়ার করে দিতে হতো, উত্তর তোমার বের করতে হতো। তুমি ডিজিটাল সাম বসাও আর যায় বসাও। ক্লিয়ার সবার? বুঝতে পারিয়েছো তোমরা? বলো একবার। হয়েছে? পুরো ক্রিস্টাল ক্লিয়ার? যেটুকু বোঝালাম, যেটুকু দেখলে তোমরা, বলো। দেখো 37 কোথা হচ্ছে, কোনটা 37 হবে ভাই? হা, এখানে একটু সিলি মিস্টেক করেছি আমি একটা। এখানে ভাই 272, অ্যাকচুয়ালি আমার মাইন্ড বলছে 272, আমার একটা সিলি মিস্টেক হয়েছে। আমি 272 ধরেছি, 274 রয়েছে, 273 মাইনাস 1/2 প্লাস 1 হবে, এটা আমার সিলি মিস্টেক হয়েছে। আবার দেখো সেই একই ভুল, 273 মাইনাস 1 হবে, কারণ লাস্ট বিজোড় সংখ্যা 273, তাহলে এখানে 272/2 প্লাস 1। ঠিক আছে, আমি বলেছি একটা কিন্তু লিখেছি একটা, তাহলে অবশ্যই যেটা হবে 137 হবে। তাহলে 137 হয়, 137ই হবে। এটা ভাই সিলি মিস্টেক হয়েছে আমার, আশা করি তোমরা ধরতে পেরেছো সেটা।
ঠিক আছে? হ্যাঁ, ওকে। আচ্ছা, আমরা বেসিক কনসেপ্ট বুঝেছি, এবার আমরা যখন প্রশ্ন আসবে তখন উড়িয়ে দেবো আরো অনেক ছোট ছোট কনসেপ্ট থাকে যেগুলো প্রশ্ন না আনে তোমাদের বোঝানো যাবে না। এবার আমরা একটু ডেভিয়েশন মেথডটা একটু হাতে বুঝিয়ে নিই। নাম্বার অফ তোমার ডেভিয়েশন মেথড, ওকে, ডেভিয়েশন মেথডটা একটু ভালো করে বুঝে নাও। ডেভিয়েশন মেথডটা মারাত্মক লেভেলের তোমাকে সাহায্য করবে। ওকে, ডেভিয়েশন মেথড তোমাকে কি জিনিসটা ভালো করে বোঝো। সেকেন্ডের মতো অঙ্ক যদি ওরাতে হয় তোমাকে ভাবতে হবে এরকম ভাবে। আচ্ছা, নাম্বার আমি ধরলাম, একদিকে নাম্বার লিখলাম, একদিকে এভারেজ লিখলাম। আমাকে বলো 5টা নাম্বার রয়েছে, এর গড় 10 করে। তারপরে স্যার 12টা নাম্বার রয়েছে, এর গড় 15 করে। তাহলে অ্যাভারেজ, মোট অ্যাভারেজ কত? ধরো পরীক্ষাতে এরকম প্রশ্ন আসে, তাই না মিনাল, যে 10 জন স্টুডেন্ট তাদের গড় বয়স 10 করে এবং 12 জন স্টুডেন্টের গড় বয়স 15 করে। আমরা কি করি বেশিরভাগ 5 10 50, 12 15 180 এবং মোট একে নাম্বার অফ স্টুডেন্ট 17 দিয়ে ভাগ করে দেবো। ইয়েস, এটাই তো করা উচিত। তার মানে 230/17, এটাই তো উত্তর হওয়া উচিত। ইয়েস অর নো সেটা বলো। এটা তো বেসিক কনসেপ্ট, এটাই তো বেসিক কনসেপ্ট। ইয়েস, এটাই তো বেসিক কনসেপ্ট যে স্যার 5 জন রয়েছে 10 করে 50, 12 জন রয়েছে 15 করে 180, নাম্বার অফ স্টুডেন্ট ভাগ করে দেবো। এটা সেই বাচ্চাদের মতন কনসেপ্ট। ডেভিয়েশন মেথড এটাই বলে তুমি তোমার মতন করে রাজত্ব করতে পারো। আমি আমার মতন করে গড় ধরলাম 12, ভালো করে বুঝবে। গড় যদি 12 ধরি, 12 থেকে 10, তার মানে 2 কম আমার হিসাবে, 2 কম 5 জনের 10 কম, তাহলে -10 দিলাম এখানে। 12 জন আমার হিসাবে 15 ধরেছি, 3 বেশি, 12 জনের 36 বেশি, +36। তার মানে -10 + 36 26, এই 26 বেশি কজনের স্যার? 17 জনের। তার মানে 17 জনের যদি হয় তাহলে এখানে অ্যাকচুয়ালি 1 পূর্ণ তোমার রয়েছে 9/17, তাহলে 1 পূর্ণ 9/17 আমি বেশি ধরেছি। তাহলে 22 আর 1, তার মানে 12 আর 1 মানে 13 পূর্ণ 9/17 তোমার রাইট অ্যান্সার হবে। স্যার তাহলে দেখি তো এটা কি ভাগ করে আসে? ওটা দেখি তো। দেখো 270 রয়েছে, 230 রয়েছে, এটাকে 17 দিয়ে যখনই করবো, ওকে, তো স্যার 17 1 17, আমি একদম আস্তে আস্তে করে দিচ্ছি। 6 0, স্যার 3 17 51, একদমই হ্যাঁ স্যার 9, তাহলে 13 পূর্ণ 9/17। বা স্যার কি শেখালেন আপনি? স্যার আমি এটাই শেখালাম যে গড় আজকের থেকে এরকম ভাবে বের করতে হয়, সেটা ভুলে যাও, সেটাকে ভুলে দাও। কথা হচ্ছে নিজের মতন করে রাজত্ব করো। যে গড়, যে আমি এখানে 12 ধরেছি, তুমি বিভিন্ন রকম ভাবে ধরতে পারো, কিন্তু গড় এমন একটা সংখ্যা ধরবে, এর মাঝখানে একটা সংখ্যা ধরবে। আমার এখানে 26 বেশি বেরিয়েছে 12 ধরে, তাহলে এই 26 মোট 17 দিয়ে ভাগ করলে মোট আমার এক্সট্রা হয় 1 পূর্ণ 9/17। তাহলে 12 আর 1 পূর্ণ 9/17 মানে 13 পূর্ণ 9/17। এটাই হচ্ছে আসল জিনিস, আর কিছু নেই। বোঝা গেছে? বলো ডিভিশন মেথড আসল জিনিস। কেমন লাগলো বলো, যারা যারা জানতে না, বলো একবার। ক্লিয়ার হয়েছে সবার? সবাই কি বুঝতে পারলে? বোঝা গেছে? অবশ্যই মিনাল আরো 3-4খানা কনসেপ্ট দেবো, তবে অঙ্কের পুরো আমরা উড়িয়ে দিতে পারি যদি ইচ্ছা করি। তবে একটা কথাই বলি এবং বারবার বলেছি, আমি বোঝাবো, আমি বারবার বলেছি যে 10টা জিনিস একবার না করে একটা জিনিসকে 10 বার করে করা ভালো। এবং তোমরা সেই কথাটা মানো না, আমার মানবে একদিন, ঠিক আছে? একদিন মানবে যে তোমাদের এখানে কি শেখানো হয়, কেমন ভাবে অঙ্ক শেখানো হয়, মানবে একদিন। তোমরা সময় নষ্ট করো, তোমরা, আমি দেখেছি তোমরা সময় নষ্ট করছো, ঠিক আছে? চলো, এবার তোমাদের জীবন তোমরা কেমন ভাবে সাজাবে তোমাদের ব্যাপার। চলো আমি এক্সাম্পল দিই, নাম্বার দিচ্ছি এখানে, এখানে অ্যাভারেজ দিচ্ছি, ওকে, এখানে অ্যাভারেজ দিচ্ছি। নাম্বার আমি এখানে ধরলাম আমার 6 জন স্টুডেন্ট রয়েছে, তাদের গড় 20 করে। আমার স্যার 10 জন স্টুডেন্ট রয়েছে, তাদের গড় 30 করে। তাহলে আমি গড় কিভাবে বের করবো? বাচ্চাদের মতন করে, স্যার 6 কুড়ি 120, আর 30 10 গুণ করলে 300 হয়ে যায়, এবং এটাকে মোট নাম্বার স্টুডেন্ট 16 দিয়ে ভাগ করব। তার মানে 420/16, এটা করলে রাইট চলে আসে। এটা তোমার উত্তর হওয়ার উচিত। কাটাকাটি করলে স্যার 210/8, আরো কাটাকাটি হয় 4 দিয়ে অ্যাকচুয়ালি, 4 10 40, 4 5 20, 105/4, এটা তোমার আসে। আমি যদি করে দিই, দেখো এটা বাচ্চাদের মতন করে করলাম, আর কিছুই নয়।
তো এখানে 4 25 104, 26 104, তো 26 পূর্ণ 1/4 গড়। এটা বাচ্চাদের মতন করে, কিন্তু তুমি অঙ্ক ওড়াতে পারো উইদিন সেকেন্ডে, অঙ্ক ওড়াতে পারো, অঙ্ক ওড়াতে পারো উইদিন সেকেন্ড। দেখবে, দেখো আমি, তুমি বলো কত ধরবো, দেখো 20 আর 30 অনেক ডিফারেন্স। আমি ধরলাম কি, আমি ধরলাম 25 ধরলাম, দেখি আমার কি হয়। যদি 25 ধরি, এটা ভাই 25 থেকে 20 কম, মানে 20, তাহলে 5 কম, 6টা নাম্বারে 30 কম, তাহলে -30 কম। 25 থেকে 30, 5 বেশি, 10টা নাম্বারে 50 বেশি, বা ভাই বা। তাহলে -30 + 50, 20 বেশি। এই 20 বেশি কতগুলোর, 6 আর 10 16, এই যে। তার মানে এটা যদি কাটাকাটি করে 4 দিই, 4 5 20, 4 আর 16, তার মানে এখানে 1 পূর্ণ 1/4। তাহলে 1 পূর্ণ 1/4 আমার বেশি আছে, আমি 25 ধরে আর 1 পূর্ণ 1/4 মানে 26 পূর্ণ 1/4। কেউ কি চেঞ্জ করতে পেরেছে আমাকে, কারো ক্ষমতা নাই চেঞ্জ করার? তো অবশ্যই উত্তর হবে এটা। আমরা রিভিশন মেথড পরের দিন আরো ভালো করে বুঝবো, কিন্তু তোমরা আশা করছি এবার বুঝতে পেরেছো যে নিজের মতন করে কর। তুমি এখানে 25 না ধরে তুমি 28 ধরতে পারতে, কিন্তু এমন ট্রাই করো যে মাইনাস না। তুমি যদি ধরো আমার -30 আসে, তখন এখানে 16 দিয়ে ভাগ করলে যা হবে সেটা কিন্তু কমিয়ে দিতে হবে, যেহেতু আমার প্লাস আসছে তার জন্য প্লাস করে দিচ্ছি, ব্যাস। ক্লিয়ার সবার? আমি আরেকটা এক্সাম্পল দিয়ে শেষ করবো ক্লাসটা, পরের দিন আমরা পোস্ট শুরু করবো এবং এই মেথডটা তো আলোচনা করবোই আমরা। এবং যা কনসেপ্ট দিলাম এর কনসেপ্টের বাইরে খুব কম কনসেপ্ট আছে, যদি থাকে সেগুলো পোস্টের মধ্যে আমি আলোচনা করব। আমাকে তোমরা একটু বলে দাও যে নাম্বার আমি ধরলাম এখানে 7টা নাম্বার ধরলাম, এদের গড় হচ্ছে 12 করে, এবং এখানে ধরলাম 15খানা সংখ্যা, এদের গড় হচ্ছে 20 করে। তাহলে অ্যাভারেজ কত আমাকে বল। আমি আরেকটা দিই, চলো আমি আরেকটা দিই, 7 রয়েছে, 15 রয়েছে এবং 20খানা নাম্বার ধরলাম, এদের গড় হচ্ছে 25 করে। বলো দেখি। দেখো এত বড় সংখ্যা তোমাকে দিয়ে দেবে, তখন তুমি মরে যাবে গুণ করতে করতে, কিন্তু ডিভিশন মেথড তুমি 1 সেকেন্ডের মতো করতে পারবে। দেখো আমি গড় ধরলাম 20, ভালো করে বুঝবে, গড় ধরলাম 20, 20 থেকে 12, 8 কম, 7টার 56 কম, তাহলে -56। এই 20 তো মিলে গেল, এখানে আমি কিছুই পাবো না, নেট ফল 0, বাদ দাও এটা। এটা 5 বেশি, 20 জনের 100 বেশি, 5 20 100 প্লাস 100 বেশি, ওকে, প্লাস 100, তাহলে অবশ্যই এটা হবে 44। তাহলে 44 বেশি আছে কতটা নাম্বারের, 20, 35 আর সাথে 42, ওকে, একদমই 42। তো তোমাকে এটা করতে হবে, কাটাকাটি করলে 22/21, তার মানে 22/21 যদি করি তো আমার 1 পূর্ণ 1/21 এক্সট্রা রয়েছে, তাহলে 20 আর 1 পূর্ণ 1/21, তাহলে 21 পূর্ণ 1/21। এর আগে যদি কেউ করতে পারে ভাই আমাকে বলে দিও, ঠিক আছে? বলো। এবার একটু প্র্যাকটিস করে নিও, যারা বুঝতে পারবে না আমি পরের দিন অবশ্যই তোমাদের বোঝাবো, ঠিক আছে? কেমন লাগলো বলো, বিশ্বজিৎ বসাক ভাই, কেমন লাগলো বলো? আমি একটা কথা বলি, বেশি সময় নষ্ট না করে আমি যা করাচ্ছি ভাই, আমি বুক ফুলিয়ে বলছি যে আমি যা শেখাচ্ছি এর বাইরে কোনো কিছু নেই। তো যেইগুলো করাচ্ছি এগুলোকে বারবার বারবার প্র্যাকটিস করো, যদি পারো তুফান ব্যাচটা করতে থাকো। কিছুই নেই এর বাইরে, তুমি বারবার সময় কেন নষ্ট করছো? হ্যাঁ, বারবার এই জিনিসগুলোকে প্র্যাকটিস করো, 10টা জিনিসকে একবার না করে একটা জিনিস 10 বার করো, ভালো লাগবে এবং সে ভালো করে বুঝতে পারবে, ইমপ্রুভমেন্ট তখনই বুঝতে পারবে, ঠিক আছে? নাহলে সম্ভবই নয়। সুপ্রিয়া, ওকে, ঠিক আছে। আমি এই ক্লাসটা এই পর্যন্ত রাখলাম, 6টার সময় আমাদের জিকে ক্লাস রয়েছে। আমরা পরের দিন এবারে 3খানা ক্লাস আমাদের করতে হবে। দেখো আমি যারা গেমর ব্যাচে রয়েছে আমি ওদের প্রায় 6 মাসের উপর ধরে ক্লাস করাচ্ছি। 2-1টা ক্লাস হয়তো বন্ধ হয়ে গেছে, কারণ 6 মাসে কোনো ক্লাসই বন্ধ যায়নি। হয়তো এনকাউন্টার ব্যাচ আমি তোমাদের মার্চ করছি কারণ তোমাদের সামনে এক্সাম রয়েছে বলে, নাহলে আলাদা তোমাদের অ্যাকচুয়ালি তোমাদের যে রুটিন 3 দিন না 4 দিন প্রতিদিনই ক্লাস হচ্ছে, কারণ 2 দিন বন্ধ করেছিলাম আমার রামবানের জন্য, কিন্তু তোমাদের সপ্তাহে 6 দিন করে ক্লাস হচ্ছে। ভালো করে ক্লাসগুলো করো, এর বাইরে তো কোনো কিছু নেই ভাই। চলো আমি 8:30টার সময় ক্লাস হবে আজকে, পার্সেন্টেজ ভোটের অঙ্কগুলো কিন্তু হবে, যদি পারো অবশ্যই লাইভে থাকবে। টাটা, সবাই ভালো থেকো।